6 থেকে 7-এ উঠলাম, তারপরে 7 থেকে 8-এ, এই একটু একটু বড় হওয়ার সময়টাতে অ্যাকচুয়ালি মেয়েদের লাইফে অনেক প্রেম ভালোবাসা, অনেক প্রপোজাল আসে, অনেক প্রপোজ পায়। তো এটা সবারই ক্ষেত্রে হয়। তো আমাদের ফ্যামিলিটা অ্যাকচুয়ালি ছিল মানে যাকে বলে ইসলামিক মাইন্ডেড, এবং আমাদের পাড়াটাকে বলা হয় যে মৌলবি পাড়া। আমাদের দাদু দাদি আমাদের বাবারা সবাই মসজিদ নির্মাণ করেছেন, তারা অনেক ডিস্ট্রিবিউশন মানে এই ক্ষেত্রে তাদের আছে, মানে মসজিদ, দান খয়রাত এসব কিছু। যাই হোক, তো ফ্যামিলিগতভাবে অনেক হেজা পর্দা শুরু থেকে। তো অনেকে পিছন মানে সেই যুগটাতে পেছন পেছন স্কুলের পেছনে পেছনে ছেলেরা হাঁটতে হাঁটতে যেত, আসতো, চিঠি দিত, ফুল দিত। তো এগুলো আমার স্বভাব ছিল কেমন, যে আমার বন্ডিংটা আমার বাবার সাথে অনেক ভালো ছিল। এগুলো পেলে তখন বাসায় নিয়ে এসে আমার বাবাকে বলতাম, আমরা আব্বা বলে ডাকি, আপনি বলে। এই যুগের ছেলেমেয়েরা তুমি বলে, বাট আমরা আপনি ওইভাবে সম্মান করে চলে আসছি। তো আব্বাকে দিয়ে বলতাম যে আব্বা এটা একজন দিল, একটু দেখেন তো। পরে আমি সরে যাইতাম, মানে আমার অত ইন্টেনশন ছিল না যে কি দিয়েছে কি হয়নি একটু দেখি, তো এটা মাইন্ডে আসতো না। অনেক সময় গিফট পাইতাম, চকলেট বক্স ভরা ভরা। হ্যাঁ, কে একটা ছোট বাচ্চা নিয়ে এসে, আপু তোমাকে একটা ভাইয়া দিয়েছে, ঠিক আছে নিলাম। কে দিয়েছে কি দিয়েছে এত বুঝি নাই, চিটকুট দিয়েছে বক্স চকলেটের, বেশ ভালো কথা, বাসায় নিয়ে এসে দিলাম। ওইটা আমাকে খেতে দেওয়া হইতো না। তো সেই সময় একটা মানে সব মেয়েদের মধ্যে একটা ক্রেজিনেস ছিল, ম্যাডামের ছেলে সুন্দর হ্যান্ডসাম, গান করে, আমাদের সাথে পড়তে আসছে, সবাই কেমন জানি ঝাঁপিয়ে পড়তো কথা বলার জন্য। তো আমার এই জিনিস যেহেতু ছোটবেলা থেকে ওইভাবে বড় হয়েছি না, প্রেম ভালোবাসা কি জিনিস, করা যাবে না, গুনাহ, ভালো কথা। তো ওই ছেলেটা মানে ফলো করতো, 10-12 জনের ব্যাচের মধ্যে সে ফলো করতো। তার আগ্রহ ছিল মেয়েটা কি কেমন তার সম্পর্কে জানবো, কিন্তু আমার মানে ছেলে মানুষ মানে বিরক্তিকর, কেন কথা বলবো, এটা বিপদ। এটা আপনার ফ্যামিলি থেকে এইভাবেই ট্রিট করা হতো, আপনি মানে শেখানো হয়েছিল আপনাকে? আরো তখন তো টেলিভিশন ছিল, তখন আমার মনে আছে হুমায়ুন আহমেদের নাটক আসতো, প্যাকেজ নাটক নামে বিটিভি থেকে, মেবি আজ রবিবার, তারপরে সামথিং কাইন্ড এরকম নাম হবে, আমি অ্যাকচুয়ালি এখন এত মনে নেই। কিন্তু ওগুলো দেখতাম যে প্রেম ভালোবাসা করা যাবে না, ধোকা দেয়, এই সেই ফ্যামিলি মেন। সো আমাদের মেন্টালিটি ওইভাবে গ্রো করছে যে হ্যাঁ করা যাবে না। আমার বিরক্তি লাগতো কারোর সাথে কথা বলবো, আমার তো একটা অঙ্ক করার টাইম নষ্ট হচ্ছে বা পড়ার টাইম নষ্ট হচ্ছে, কেন ফালতু ফালতু, যাই হোক সব মাথা থেকে ঝেড়ে ফেলে দিতাম। কিন্তু ছেলেটা কি যেন ভেতরে ভালোবেসে ফেলেছে, কি করেছে, একদিন আমাকে একটা বই দিয়েছে, আমার বই সে নিছিল, তো বইটা আমাকে দিয়েছে, বইয়ের মধ্যে চিঠিও দিয়েছে। পরে আমি তো দেখিনি, পরে বই খুলছে দেখি চিঠি পড়তেছে বইয়ের মধ্যে থেকে। তারপর তখন বুঝতে পারলাম যে চিঠির মধ্যে অনেক লাইফ স্টাইল লিখছি, ভালোবাসি হ্যান ত্যান। আমার ভালো লাগে না। একদিন তাকে ডাইরেক্ট বললাম, ডেকে বললাম যে তুমি এই যে পেছন পেছন আসতেছো, এগুলো করতেছো, এটা যদি তোমার আম্মু জানে তাহলে এটাতে কিন্তু অনেক সমস্যা হবে। দেখা যাচ্ছে যে আমাকে ফেল করাই দিচ্ছে এবং স্কুল থেকে আমাকে বের করে দিচ্ছে। তাই আমি চাই না যে তুমি এই ধরনের আচরণগুলো করো, এসব প্রেম ভালোবাসা, তুমি অনেক ছোট, ক্লাস আমরা সবে 8-এ পড়ি, তো এইসবগুলো বাদ দাও, এগুলো আমার পিছু নিবা না, আর কখনোই আমার পেছন পেছন আসবা না আমার বাসা পর্যন্ত। ছেলেটা তখন আর আসে নাই। তারপরে এভাবে যখন আমি 9-এ উঠলাম, মানে যেটা বলে বয়ঃসন্ধি, আমার ক্লাস 9-এ যখন আমার ফার্স্ট বয়ঃসন্ধি হলাম, একটু বড় হইলাম, তখন আমার মনে আছে যে জানুয়ারিতে, 1 জানুয়ারি আমার বাবা আমাকে একটা বোরখা নিয়ে এসে দেয়, ব্ল্যাক বোরখা। তো ওই দিনে আমার বোরখা নিয়ে আসে আমার বাবা, ব্ল্যাক বোরখা পরলাম, খুব খুশি লাগলো যে আমিও বড় হয়ে গেছি, আজ থেকে আমারও ট্রেডিশনটা মেনটেন হবে, ফ্যামিলি ট্রেডিশন। সো তখন থেকেই বোরখা স্টার্ট পরলাম, ঠিক আছে, যাতায়াত করি। তারপরেও চোখ দেখে অনেকে বুঝতে পারতো যে এটা সেই মেয়ে। ইভেন বোরখা পরেও তেমন একটা বেনিফিট হয়নি, বরং পিছু লাগাটা বাড়তি হয়েছে। তো এরকম ভাবে পাড়াতে ছেলেরা দেখতো, যারা সিনিয়র ছেলে ছিল, মানে যে আগে কেমন ছিল, পুকুরের ওই পারে সবাই মিলে গ্রুপ করে দাঁড়াই থাকতো, শীষ দিত, গান গাইতো, ছোট বাচ্চাদের হাতে এটা একটা গিফট, ফুল টুল পাঠাইতো। তো একদিন আমাদের বাড়ির দরজার সামনে, গেটের সামনে আমার ফুপ্পি, আমরা সবাই মিলে দাঁড়িয়েছি, বৈকাল টাইমে অ্যাকচুয়ালি দাঁড়িয়ে থাকা পড়ে একটু সময় কাটানোর জন্য, দাঁড়িয়ে রয়েছি। এই সময় দেখা যাচ্ছে একটা আইসক্রিমওয়ালা, আগে অ্যাকচুয়ালি আইসক্রিম একটা গাড়িতে করে ঘন্টি বাঁচিয়ে বিক্রি হইতো, এখন সেটা খুব কম দেখা যায়, এখন পার্লার হয়েছে, আইসক্রিম পার্লার। একজনকে পাঠাই দিছে ওই পার থেকে ছেলেরা। তখন পাঠানোর পরে বলছে যে ভাইয়া পাঠাইছে এই আইসক্রিম আপুর জন্য।
আমার গেছে, আমার তো শরম লাগতেছে, মেজাজ খারাপ। আমার ফুপিটা দাঁড়িয়েছে, কয় কে পাঠাইছে? তো ওই পার্ট থেকে একজন ভাইয়া, নেন আপনি দেখে নিতে বলছে। কারণ আমার ফুপি আমাদের যাতে বয়স অনেক বড় না, কিন্তু উনি অনেক আমাদের সাথে ফ্রি, তো আমরা বান্ধবীদের মতোই মনে করতাম। তো উনি বললেন ঠিক আছে, তাহলে তোমার এখানে কত আইসক্রিম আছে? বলছে 55টা আইসক্রিম আছে। বলছে ঠিক আছে দিয়ে যাও। বলছে সব নিবেন? কয় তোরে দিতে কইছি দিবি। আর ফুপি কইছে। তখন সে আইসক্রিমওয়ালা ছেলেটা সবগুলো প্যাকেট বের করে প্যাকেটের মধ্যে সমস্ত ছিল দিয়ে চলে গেছে। সে ছেলেরা পুকুরের ওই পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখতেছে সিনারিগুলো। আমার ফুপি নিয়ে আমার ফুপি এটা কি করলেন? তারা তো ভাবে যে প্রেম ভালোবাসা সামথিং লাইক দ্যাট, একটা ক্রিয়েশন, একটা ভেতরে অনেক কিছু ক্রিয়েট করতেছে, তো এটা ঠিক হইলো না। উনি বলতেছেন আরে চুপ থাক। তো তারপরে সেটা নিয়ে খাইছে, বিলাইছে, মানে নষ্ট করছে, তাও তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। জানি না কত প্রাইস ছিল, এই গেছে। হুট করে ঈদের সময়তে, কুরবানির ঈদ, সে সময় যে কেউ বাসায় অ্যালাও, সো পাড়ার এরকম ভাইয়ারা দেখা যাচ্ছে যে দল ধরে আসছে। অ্যাকচুয়ালি এখনো মানে এই প্রেজেন্ট টাইমেও আমার মা কিন্তু বাসায় আমাদের মেহমান আসলে অ্যাকচুয়ালি আমাদের সাথে কেউ দেখা করতে পারে না। মানে ওইভাবে আমাদেরকে বড় করাই হয়নি যে আমরা যে কারোর সামনে যাব, গিয়ে সামনে দাঁড়াবো, কথা বলবো। তো ওনারা আসছেন, সেটা আপনাকে দেখলেও কিছুটা বোঝা যায়। এখানে একটা বিষয় বলে রাখি প্রিয় শ্রোতা, আমরা একটা ভিডিও আপলোড করেছি আমাদের পেজে, আপনি সেখানে আসতে পারেন www.youtube.com/RJKibriya FM, RJKEBRIA FM, ঠিক আছে? RJ Kibriya FM, এটা RJ Kibriya পেজ। ওখানে কি আপনি ছোট্ট একটা ভিডিও ক্লিপ পাবেন এই অনুষ্ঠানের, আর পুরো অনুষ্ঠানটি আপনি শুনতে পাবেন আমাদের ইউটিউব চ্যানেলে www.youtube.com/DFM904, মানে ঢাকা FM 90.4 নামে সার্চ দিলেই আপনি ওখানে গিয়ে আমাদের পুরো অনুষ্ঠানটা শুনতে পারবেন। হ্যাঁ বলুন, ঈদের সময়ের ঘটনা। তো মা অ্যাকচুয়ালি আমাদেরকে সামনে যাইতে দেয় না, আমিও যাই না। ভালো কথা, তারা আসছে, বেসিক্যালি তো বোঝা হয়ে গেছে কার জন্য আসছে। আমার মা কিন্তু কখনো হকচকিয়ে যায় না যে এত মানুষ আসছে, কি খাওয়াবো, কি করবো। ঠিক আছে, ওনাদেরকে বসার রুমে বসাইছেন। তারপর আমার মা তাদেরকে সবাইকে, যেহেতু মেহমান গেস্ট, অ্যাজ এ গেস্ট, তাদেরকে খাতিরদারি করছে, সবাইকে পোলাও কোরমা যা ছিল বাসায় খাওয়াইছে, ইচ্ছা মতো সেমাই টেমাই খাওয়াইছে। ঠিক আছে, তারা খাইছে। পরে সবাই এখন বলতেছে ওদের ডাকেন আন্টি, আপুদের ডাকেন, সেলামি দিব। মা অ্যালাউ করতেছে না। পরে কিছু সময়ের জন্য মা বলছে যে ঠিক আছে, ওরা যখন এত রিকোয়েস্ট করছে আসো তোমরা। ওকে, আমরা এখানে একটা বিরতি নিতে চাই প্রিয় শ্রোতা। আপনারা শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প। আজকে জীবন গল্পের অতিথি হচ্ছেন খেয়ালি। তিনি এসেছেন সেই রাজশাহী থেকে তার জীবন গল্প বলার জন্য, এবং তিনি 1 মাস যাবত এই অনুষ্ঠানগুলো শুনছেন ইউটিউবে তার অবসর সময়। তারপরেই তার মনে হয় যে তার নিজের জীবন গল্পটা রেডিওতে বলা উচিত। তাকে নিয়ে একটা ছোট্ট ভিডিও ক্লিপ আমরা আমাদের অনুষ্ঠান চলাকালীন সময়ে আমরা উপস্থাপন করেছি আমার পার্সোনাল ইউটিউব চ্যানেলে। আপনারা যদি তাকে দেখতে চান বা এই অনুষ্ঠানের এনভায়রনমেন্টটা যদি বুঝতে চান, www.youtube। তো একই জায়গায় আমরা সবাই থাকতাম, একই পাড়াতে, বাসা শুধু আলাদা। তো সবাই আসলো, সবাইকে সিরিয়ালে মোটে আমরা 7-8 জন ছেলে মেয়ে হইলাম। তো সবাইকে সেলামি তারা দিল, এক একজনকে 100 টাকা করে। এইভাবে তাদের বলতে গেলে অলমোস্ট তাদের মানি ব্যাগ খালি হয়ে গেছে। আমার মনে ছিল যে তারা বের করে, এক সময় এমনও ছেলে আছে যে তাদের কাছে টাকা শেষ, তারপর আরেক ফ্রেন্ডের কাছে বলছে দে টাকা দে, এদের দিতে হবে। মানে নিজেদের জাহির করার জন্য তারা এই অপশনটা অবশ্যই মিস করবে না। এইভাবে তারা চলে গেল এরপরে। কিন্তু সেই সময়টা তো বলি যে আমার ভিতরে এমন ইন্টেনশন ছিল যে তাদের দিকে তাকানো যাবে না, মাথাটা জাস্ট নিচু করে ছেলে এগুলো নিয়ে চলে যাওয়া। কখনো মনের ভিতরে এটা কখনো আসে নাই যে ছেলে মানুষ, একটা মানুষের মনের মধ্যে এই ফিলিংসটা জাগে কেমনে যে প্রেম 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 করতে হবে, না, কখনো ওইভাবে আসেই নাই। আমার বড় বোন, তার বিয়ে হইলো মানে অ্যারেঞ্জ ম্যারেজ, ঘটকের মাধ্যমে। ঘটক এক দাদি, পাড়াতেই এক ভাইয়া ছিলেন, কিন্তু আমরা কখনো দেখি নাই। তো তার সাথে আমার বোনের ধুমধাম করে বিয়ে হয়েছে। সেই অনুষ্ঠানেও আমি ছিলাম, মানে অনেকটা অংশে বলতে পারেন যে আমার দায়িত্ব ছিল, কারণ আমার ভাই ছোট, সে তেমন একটা কিছু বোঝে না। তো আমার মনে আছে যে গায়ে হলুদের অনুষ্ঠান থেকে শুরু করে বিয়ের ইনভিটেশন প্রত্যেকটা রিলেটিভসের বাসায় দেওয়া। বাবা একটু বয়স্ক মানুষ, পারেন নাই, আমি করছি, অনেক করছি করে অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে যাই হোক হয়েছে তার বিয়েটা। তো সেখানেও দেখা গেছে যে আমার দোলা ভাইয়ের ভাই, ইমিডিয়েট মানে ছোট, সব ছোট, সে হচ্ছে MBBS ডাক্তার। তার মেডিকেল ছিল মেবি রংপুরে। সে সেখান থেকে আসবে বলে মানে 3 মাস মানে বিয়েটা অনুষ্ঠানটা পেছানো হয়। তো দোলা ভাই মাঝে মধ্যেই আসতেন, যেহেতু বিয়ে কালমা হয়ে গেছে 3 মাসের মিডিলে, আসতেন, বেড়াইতেন।
তো আমার ভালো লাগতো না, মানে দোলাভাই আসলেই ওই রুম থেকে ওই রুমে শুইতে হবে, ওই রুম থেকে মানে রুম চেঞ্জ এটা নিয়ে রাত্রে দেখা যাচ্ছে হুট করে রাতের 11টা, মানে মোফাসল এলাকায় হ্যাঁ, অনেক একদমই। বেশি রাত। হ্যাঁ, right, right. তো ঘুম এসে গেছি, দোলাভাই ডিউটি শেষ করে আসছেন, এই সময় তখন রুম চেঞ্জ করতে হবে, জামাই বউ থাকবে। তো এটা আমার কাছে মানে ওই সেন্সটা আসতো না যে দোলাভাই আসতে রুম ছেড়ে দিতে হবে, হ্যাঁ হ্যাঁ একটা মান সম্মান। আমি একটু চেঁচা করতাম, মানে আমি একটু ক্যাচ করতাম আমার মায়ের সাথে, এত রাতে কেন উঠবো, কেন ঘুম ভাঙতেছো, এই ভাল লাগে না, তোমার মেয়ের বিয়ে হয়ে গেছে, পাঠাই দাও না কেন। একটু এরকম বাচাল টাইপের ছিলাম তখন। মানে একটু গলার স্বর বড় করাতে বাবা এসে একটা থাপ্পড় মানে আমাকে। ওহো। তারপরে মানে আমার জিদটা তখন একটু বেশি ছিল, বাবা কেন মারলো, আমার আব্বা আমারে মারছে, কত বড় ইনসাল্ট। বাবার প্রতি টানটা অনেক বেশি ছিল, বাবা কেন মারলো আমাকে। পরে এই জীবনে ফার্স্ট আমার হাতটা কাটা, এখনো স্পট আছে, অনেকে দেখে মনে করে মেবি কোনো প্রেম ঘটিত। ওকে ওকে। তো তো সাধারণত ওটাই হয়, প্রেম ঘটিত একমাত্র আমার ফ্যামিলি মেম্বাররাই জানে যে বাবার যেটা সাথে রাগ কিভাবে হয়েছে, কোন মুহূর্তে হয়েছে, কেন হয়েছে। আমার মা ব্যান্ডেজ করে দিলেন, কিন্তু এটা হয়তো বা প্রতিবেশীরা বা ফ্রেন্ড সার্কেল এসব কেউ মানবে না। তারপরে এভাবে চলতে থাকলো, শেষ হইলো 3 মাস, এভাবে চলে গেল। 3 মাস পরে অনুষ্ঠান হয়ে গেল। অনুষ্ঠান পরে যখন বোনকে উঠাই দেওয়া হইলো, তখন তার ভাই, মানে দোলা ভাইয়ের ভাই, ছোট ভাই, এমবিবিএস ডাক্তার, তার সাথে ফার্স্ট পরিচয় হইলো। এটা হচ্ছে তাদের বাসায় যখন অনুষ্ঠানটা হয়, মেহেদির অনুষ্ঠান। তো মেহেদি লাগানোর সময়তে আমার দোলা ভাই একটা শাড়ি আমাকে গিফট করছিলেন। এটা মানে শালিদের দিতে হয়, 2 শালি ছিল, দিয়েছিলেন। তো নতুন শাড়িটা ওই দিন পরছিলাম। সে মানে যা হোক একটা বার্গেনিং চলতেছিল যে মেহেদি দিবে, এই গায়ে হলুদ দিবে, এমন করতে করতে সে আমার শাড়ির মধ্যে মেহেদি লাগায় দেয়। আমার প্রচন্ড খারাপ লাগে যে আমার দোলাভাই এত দামি একটা শাড়ি দিছে গায়ে হলুদের, আনকমন, সেটা নষ্ট করে দিলে মেহেদি দাগা যাবে না। পরে আমি সে অনুষ্ঠান ওই মুহূর্তে ছেড়ে দিয়ে আমি বাসায় চলে আসি, সবাই ছিল, আমি চলে আসছি। পরে ওনার ভাই তখন বুঝতে পারছে, তখন উনি বাসায় আসছে, এসে আমাদের বাসায় তারপরে অনুষ্ঠান ছিল, তারা আসছে। আসার পরে মানে খুঁজতেছিলেন যে ভাবির বোন কোথায়, তার কাছে সরি বলতে হবে। কিন্তু অ্যাকচুয়ালি আমি তখন আর সামনে আসি নাই কারো, আমি আমার মতো আমার রুমে ছিলাম। তারা অনুষ্ঠান সেরে খাওয়া দাওয়া সেরে চলে গেছে, তাদের সাথে অ্যাকচুয়ালি আমার দেখাই হয় নাই। তো এভাবে বিয়ের 2-3 দিন পরে তখন দোলাভাইয়ের ভাই, ওই যে একটা গিল্টিনেস ছিল যে হ্যাঁ সরি বলতে হবে, সে বারবার আসে। তার 2 দিন পরে দেখি যে আমার বাসায় একটা গিফট আসে কুরিয়ারের মাধ্যমে, হাতের একটা ব্রেসলেট আর হচ্ছে একটা চিঠি। চিঠিতে শুরুতে নাম নেই এবং শেষেও নাম নেই, মাঝখানে কিছু কবিতার লাইন ছিল, মানে যেরকম হয় আকাশ বাতাস এইসব ভাবি যাবে। তো এসব দিয়ে একটা গিফট ছিল। তো আমার বুঝতে দেরি লাগে না এটা কে পাঠাইছে। যাই হোক, তারপরে বিয়ের প্রস্তাবও আসে, মানে আমার দুলাভাইয়ের ভাইয়ের কাছ থেকে বিয়ের প্রস্তাবও পাইছে। আপন ভাই? আপন ছোট ভাই। ওকে। তারা 3 ভাই, তার মধ্যে এটা ছোট। তো তার এমবিবিএস কমপ্লিট অলমোস্ট হয়ে গেছে, ইন্টার্নশিপ করতে সে আসবে, মানে রাজশাহীতে ব্যাক করবেন। তো এটা প্রসেসিং মিডিলে ছিল। আমার বড় বোনের সামনেই আমার বড় বোনকে সে বলছে যে ভাবি 1 বছর আপনার বোনকে ওয়েট করতে বলেন, আমি ইনশাল্লাহ একটু ইস্টাবলিশ হয়ে নিয়ে বিয়ে করব। তো তখন আমার ভিতরে ফিলিংস তার জন্য আসে না, মানে সে আমার সাথে কথা বলছে, দেখছেন, এটাতেই সে ইমপ্রেস। কিন্তু বলতে গেলে এখন সবার সামনে বলি যে আমার দোলাভাইয়ের মানে সে সময় দোলাভাইয়ের ভাইয়ের চেহারাটা আমার পছন্দ হয় নাই। মানে হইতে পারে এমবিবিএস ডাক্তার, বাট সেজন্য ছিল না আপনার ক্ষেত্রে। না, আমার দোলাভাই অনেক সুন্দর। আমার বোন শ্যামলা হইলেও আমার দোলাভাই দেখার মতো মানুষ, যেমন লম্বা চড়া সুন্দর, একদম পাকা গায়ের রং, যাকে বলে নায়ক। আমার দোলাভাই বেশ স্মার্ট। সেই ক্ষেত্রে তার মানে এই ছোট ভাইটাই দেখতে ভালো না, অথচ তার ফ্যামিলি মেম্বার অনেক সুন্দর। তো যাই হোক, তাকে আমার পছন্দ হয় নাই। সবসময় মনে হইতো যে আমার যে বর হবে একদম হিরো হবে, তো প্রেম ভালোবাসা করবো না, মা বাবা বিয়ে দিবে একটা হিরোর সাথেই দিবে, মানে আগে ছোটবেলাতে যেমন চিন্তা ভাবনা। তো এই ছেলে মানে তখন বুঝতাম না যে ডাক্তার হয়েছে কি, তার একটা পজিশন আছে, বিয়ে করলে ফিউচারটা আমার ভালো হবে, এটা মাথার মধ্যে আসতো না। আমি বলছিলাম না না, আমি সব ওয়েট করতে পারবো না 1 বছর। তুমি কিছু বোঝো? আমি আমার তো বোঝা লাগবে না, আপনি জানতো যান। আমার বোন যখন দোলাভাইকে বলছে, তখন দোলাভাই বলছেন যে না, এক ফ্যামিলির মধ্যে এটা ঠিক হবে না, এটা খারাপ হবে। তো ঠিক আছে, তারাও আমার দোলাভাইও নিশ্চিন্তে গেছে, না এমনি তো এরকমই, এ তো মুখের উপরে বলে দেয়, এর ভিতর কিছু নাই মানে নাই, ঠিক আছে ওকে গেল, এই পার্ট শেষ। তার ভাইয়ের সাথে আমার আর কোনো যোগাযোগ নেই, কিছু নেই। এমনি তখন মোবাইল ফোন ছিল না, সেই সময় মোবাইল ফোন আসছে রাজশাহীতে অনেক পরে। তো আমাদের বাসায় তখন ল্যান্ডলাইন ফোন ছিল, টেলিফোন যাকে বলে। তো
এভাবে চলতে থাকলো। আমি ভর্তি হইলাম, দুলাভাই ভর্তি করাই দিলেন। তখন ভর্তি হওয়ার অলমোস্ট 3 মান্থ। তখন বিয়ের পরে যখন আমার দুলাভাই হসপিটালে জব করেন, তো দুলাভাই ওখানে যা হোক চিকিৎসার জন্যই যে আমার বড় বোনের সাথে আমাকে যেতে বলছে, গিয়েছি। তো এখানে আরও সিনিয়র ডাক্তার ভাইয়ারা আছেন, তারা দেখছেন। দেখে ওই যে মুখে মুখে বলে না, অমুকের শালির সাথে তমুকের বিয়ে দিলে ভালো লাগতো, অমুকের শালি এমন সুন্দর, এই ছেলেটাও তেমন সুন্দর হবে। জাস্ট মুখে মুখেই একটা ছেলের সাথে, সেই ছেলেটা ডাক্তার, বিডিএস ডাক্তার, সে রাজশাহী মেডিকেল থেকে পাশ করা। সেই ছেলেটা দেখতে অনেক সুন্দর ছিল, লম্বা চড়া, স্মার্ট, আর চেহারাও নায়কদের মতনই ছিল। সেই ছেলেটার সাথে মানে মুখে মুখে আমার বিয়ে তারা তৈরি করে ফেলে যে হ্যাঁ, এর শালির সাথে ওই ছেলের বিয়েটা হইলে মানে ভালো আপনার দুলাভাইয়ের হতো। সার্কেল। হ্যাঁ, আমার দুলাভাইয়ের সার্কেল, মানে এটা বড় সিনিয়র ডাক্তাররা। তো তারপরে হচ্ছে আমাকে একদিন ডাকলো মানে আমার ট্রিটমেন্টের জন্য। তো আমি গিয়েছি, জাস্ট মাগরিবের সময় হয়ে গেছে, ওই হসপিটালে সবাই নামাজ পড়েন। তো আমার জাস্ট মুখটা খোলা ছিল। তো আমি দূরে বারান্দা ছিল, করিডোর ছিল, সেখান থেকে রুম থেকে ডাক্তাররা বের হয়ে জাস্ট মসজিদে যাচ্ছে। এই সময়তে সিনিয়র ভাইয়া ছিল, উনিও ছিলেন। আমি শুধু মুখটা এইভাবে বের করছিলাম। তো উনি আমাকে এক পলক দেখছেন, আমি এত দূর থেকে তাকে ভালো মতো দেখি নাই, ওনার চোখের পাওয়ার ভালো ছিল। তো উনি আমারে দেখছেন, দেখার পরে ওনার মেবি ভালো লাগছে। পরে যখন ট্রিটমেন্ট করার জন্য কেবিনে গেলাম, তো বড় ভাইয়ারা অ্যাকচুয়ালি আমার ট্রিটমেন্টটা করছেন, তাকে হাত দিতে দেন, কিন্তু তিনি আমাকে একটা প্রশ্ন করছিলেন। তো তার প্রশ্নটা অ্যাকচুয়ালি সে এত আস্তে জিজ্ঞাসা করছে, আমি ঠিক মতো শুনতে পাই না। আপনি কি জানতেন ওনার সম্পর্কে আগে থেকে, নাকি আপনি জানতেনই না? না, জানতাম না। জানতাম যে উনি এখানকার ডাক্তার। আচ্ছা, সবাই উনি ডাক্তার। আপনাকে পছন্দ করছে বা ওনার সঙ্গে কথাবার্তা হচ্ছে, এগুলো কিছুই জানতেন না। আচ্ছা, কিন্তু বড় ভাইয়ারা তাকে বলতো, আমার দোলা ভাইকে বলতো, মুখে মুখে এগুলো হইতো। আচ্ছা। পরে আমি একটু এগুলো পরে জানতে পারছি। আমার বড় বোন এসে যখন দোলা ভাই বলছে, তখন আমাকে বলছে। পরে উনি আমাকে কি যেন একটা প্রশ্ন করেন, তার কণ্ঠস্বর আমি ভালো করে শুনতে পাইনি। আর সাহস করে, মানে আমি অ্যাকচুয়ালি এখনো চোখ তুলে কারো দিকে তাকাইতেই শরম পাই। সময় লাগে। হ্যাঁ, হ্যাঁ, আমি অনেক অনুষ্ঠানে সময়- বুঝতে পারছি আপনি নিচের দিকে তাকিয়ে কথা বলছেন এবং অনেক পরেই আপনি ইজি হচ্ছেন। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি এই জিনিসটা আমাদের শুরু থেকে গ্রো করছে, মানে চোখে চোখ রেখে কথা বলা বা কারোর সাথে একদম জাস্ট আই কন্টাক্টে থাকা, এটা ভেতর থেকে একটা ফ্যামিলি লজ্জা। কালচারই হচ্ছে আপনাদের এটা। এখানে একটা বিষয় খুব জি। খেয়াল রাখার মতো প্রিয় শ্রোতা, আমরা প্রায় 1 ঘন্টার অর্ধেক সময় পার করে ফেলেছি। উনি যেই বিষয়টা বর্ণনা করছেন, যেসব ঘটনা উনি এখানে নিয়ে আসছেন, সেখানে আপনি একটা বিষয় খুব ভালো করে মার্ক করবেন যে উনি কি ধরনের পরিবারে বড় হচ্ছেন। সেটা ভালো না মন্দ সেটা আমি বলছি না, আমি বলছি ওনার বড় হওয়ার পরিবেশটা একেবারে ফুললি রিলিজিয়াস। এবং যদি আমরা বলি বোঝানোর জন্য, সেটা হচ্ছে একটা রক্ষণশীল পরিবার। এবং সেই রক্ষণশীল পরিবারের একটা মেয়ে বড় হওয়ার জন্য যত ধরনের রক্ষণশীলতা প্রয়োজন, সেটা পরিবারের মধ্যেও ছিল, এবং যে পাড়াতে উনি বসবাস করেন সেই পাড়ার মধ্যে ওই জিনিসটা ছিল। সো এই জিনিসগুলো একটু নোট করবেন। এবং 8-10টা মেয়ের মতো বা 8-10টা ছেলের মতো যে জিনিসটা বয়সন্ধিকালে স্বাভাবিক, হয়তো একটা ছেলে একটা মেয়েকে ভালো লাগবে, কিন্তু একটা মেয়ে একটা ছেলেকে ভালো লাগবে, কিন্তু ওনার গ্রোন আপের সিস্টেমটা ডিফারেন্ট হওয়ার কারণে উনি এগুলোকে একদম পাত্তাই দিত না নিজের মধ্যে। কিন্তু ইন দ্য মিন টাইম বিভিন্নভাবে ওনার কাছে বা ওনার ফ্যামিলির কাছে বিয়ের প্রস্তাব আসছে, কারণ উনি দেখতে যথেষ্ট সুন্দরী ছিলেন। সো এই বিষয়টা একটু মার্ক করার মতো, কারণ গল্প যখন আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, এই বিষয়টা খুব 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 ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে ভবিষ্যৎ গল্পের কাছে। জি, বলুন। তারপরে উনি আমাকে কিছু প্রশ্ন করেছিলেন, সেটা আমি শুনতে পাইনি। বাসায় চলে আসছি, উনি হয়তোবা ভাবছেন যে মেয়েটা অহংকারী, সুন্দরী অহংকারী, মনে হয় প্রশ্নের উত্তর দেবে না। আচ্ছা, ঠিক আছে, উনিও যথেষ্ট সুন্দর, যথেষ্ট স্মার্ট, হ্যান্ডসাম, গায়ের কালার সাদা ফর্সা। বলে রাখলাম যে সে দেখতে কেমন। তো যাই হোক, তার কমতি কিছুই ছিল না। মানে আপনার বিষয়টা এরকম যে মনে ধরার মতো, মানে শুধু পছন্দ- মনে ধরার মতো না, মানে সে 1000টা ছেলের মধ্যে দাঁড়িয়ে থাকলে মানে একটা চোখে পড়ার মতো। আলাদা করে চেনা যায়। ওকে, সো আমরা এখানটা আরেকটা বিরতি নিব প্রিয় শ্রোতা। আপনারা শুনছেন জীবন গল্প, মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প। আজকে আমাদের এখানে গেস্ট হচ্ছেন খেয়ালি। আমরা এই অনুষ্ঠানের ভিডিও ক্লিপ আমি আপলোড করেছি আমার ইউটিউব চ্যানেলে www.youtube.com/RJKibriya FM, RJKEBRIA FM। এটা দিয়ে আপনি যদি অ্যাড্রেস বারে লিখে যদি সার্চ করেন, তাহলে আপনি আমার চ্যানেলটি পাবেন। ওখানে আজকের অনুষ্ঠানের ভিডিও ক্লিপ দেওয়া আছে, আপনি গিয়ে দেখতে পারেন যে কে আসলে আজকে আমার অনুষ্ঠানের গেস্ট। সো ওখানে চলে আসুন। আর এই পুরো অনুষ্ঠানটি আপনারা শুনতে পাবেন আমাদের বললো যে হ্যাঁ মা, ছেলেটা ভালো, যদি ছেলেটা প্রস্তাব দেয় তাহলে দেখতে পারো। তো মা বললো যে দেখা যাক। তো মা তেমন একটা আগ্রহ দেখালো না, কারণ এখন তো প্রস্তাব আসেনি। ঠিক 7 দিনের মাথায় আমার দোলাভাই এসে বললেন আমার বাবাকে, আমার মাকে, যে একটা ছেলে আছে, সে
আমার শালিকে দেখতে চাচ্ছে, আপনারা যদি হ্যাঁ বলেন তাহলে সে বাসায় আসবে। তো বলছে ছেলের বাসা কোথায়? তখন আমার দুলাভাই বললেন যে ঢাকায়। ঢাকার ছেলে, ঢাকার স্থায়ী। তো নামটা এখানে বলি, এলাকার নাম বললে তো সমস্যা নেই। জি শিওর। সে বিক্রমপুরের। আচ্ছা। তো বলছে বিক্রমপুর। তো আমার মারা তো ঢাকা বিক্রমপুর এত চিনবে না। তো বলছে ঠিক আছে, আচ্ছা আসুক, মেয়ে তো দেখতে আসতে যাচ্ছে, আসুক, পরে পরবর্তীটা পরে দেখা যাবে। তো তারপরে আবার আমাকে আরেকবার মিডিলে ট্রিটমেন্ট করানোর জন্য যাইতে লাগছে। আমি গিয়েছি তার চেম্বারে। তখন এটা আমার সেকেন্ড টাইম যাওয়া। ফার্স্ট টাইমে আমি তার ফেসও দেখি নাই, তার কণ্ঠ শুনি নাই, মানে কণ্ঠ শুনছি, তার বক্তব্য আমি বুঝি নাই। তো এবার গিয়ে চেম্বারে যখন গেলাম তখন দেখলাম যে বড় ভাইয়া নেই ওই দিন ডিউটিতে, উনিই ছিলেন। উনি আমাকে রিসিভ করছেন। তো উনি আমার ট্রিটমেন্ট করলেন। তখন উনি ওনার প্রেসক্রিপশনের নিচে তার পার্সোনাল মোবাইল নাম্বারটা লিখে দিয়েছেন। আচ্ছা। তো মোবাইল নাম্বার লিখে দিয়েছেন। তখন কিন্তু আমার মোবাইল নেই। আমাদের বাসায় আমার বাবার কাছে একটা মোবাইল সেট তখন ছিল, অনেক পুরাতন মডেল, জাস্ট মোটরোলা, আমার নামটা মনে হচ্ছে, সাদা কালার, একটা মোটা করে স্বাস্থ্যবান মোবাইল। কিন্তু মানে তখনও সেটা আমরা ইউজ করি না, সাহস নেই ইউজ করার। বাবার ওটা ঠিক আছে। পরে উনি একটা নাম্বার দিলেন, নাম্বারটা দিয়ে উনি নিচে লিখেও দিয়েছেন প্রেসক্রিপশন নিচে যে যদি সময় হয় কল করবেন। আমি ওটা তখন বুঝি নাই, বাসায় নিয়ে এসে যখন প্রেসক্রিপশন খুলে দেখছি কি কি দিয়েছে, তখন দেখতে পেলাম যে এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে আর একটু লিখে দেওয়া আছে। তো আমার একটু লজ্জা লজ্জা লাগলো যে ওনার মতো ডাক্তার আমাকে পাত্তা দিতে চাচ্ছেন কেন। মানে উনি ডাক্তার হয়েছেন, এতটা লাইফ কাটাইছেন, নিশ্চয়ই ওনার গার্লফ্রেন্ড আছে অথবা কোনো সহপাঠী, মেবি ডাক্তার মেয়ে। আমি তো ডাক্তার না, আমি নর্মাল লাইনে পড়াশোনা করা একটা মেয়ে। আমি এখন ফার্স্ট ইয়ার পড়তেছি কলেজে। তো উনি কিভাবে আমাকে, মানে এটা কি চলতেছে আমি বুঝলাম না। পরে তখন আমার বড় বোনের সাথে ব্যাপারটা শেয়ার করলাম। বলছে যে তাই, সে তো তোকে দেখতে আসতে চাই, তুই কথা বল। আমি কই আমি কথা বলবো, মোবাইল তো নেই আমার কাছে। কয় ঠিক আছে, ব্যবস্থা করে দিচ্ছি, তুই তার সাথে কথা বল। তখন কথা আমি শুরুতে বলি নাই। উনি আমার বাসার টেলিফোন নাম্বারটা, যাই হোক দুলাভাইয়ের কাছ থেকে যেখান থেকে হোক, অ্যারেঞ্জ করছেন। তো উনি কল করছিলেন। তো কল করার পরে জাস্ট নাম্বার এক ডিজিট মেবি ভুল হয়ে গেছে, অন্য জায়গায় চলে গেছে। পরে উনি আবার সেকেন্ড টাইম নাম্বারটা নিয়ে তখন আমাদের ল্যান্ডলাইনে ফোন করছেন ক্লিনিক থেকে। ক্লিনিকে নাম্বার দেখলেই আমরা মনে করি হয়তো দুলাভাই ফোন করছে আপুর কাছে। তো রিসিভ আমি করছি। তখন মানে আমি রিসিভ করছি, উনি কথা বলতেছেন। তো ওনার কণ্ঠস্বর খুব চিকন, এত আস্তে কথা বললেন যে মানে ফোনের মধ্যে ভালো করে বোঝা যায় না তার কণ্ঠস্বর। তো উনি বললেন যে আপনি কি খেয়ালি বলতেছেন? আমি বললাম জি। আপনি কে? তখন বললো, তার নাম বলছে, তার নাম মিঠু। বলছে আমি মিঠু বলছি, আপনি কি আমাকে চিনছেন? আমি তো চিনে ফেলছি। তখন আমি বললাম জি। কয় হ্যাঁ, আপনাকে তো আমি নাম্বার দিয়েছিলাম, আমাদের একটা সেমিনার ছিল পাবনাতে সব ডাক্তারদের, ওইখানে কোম্পানি থেকে আমরা গিয়েছিলাম। আমি সারাটা দিন আমার মোবাইলটা চেক করছিলাম, মনে হয় একটা ফোন কোথাও থেকে আসবে। অনেক ফোন আসছে, আমি বারবার দৌড়ে ফোনটা বের করছি, রিসিভ করছি, বাট একটা কণ্ঠস্বর শুনতে পাই নাই। আমি আশা করছিলাম কেউ আমার ফোন দিবে। তো আমি এমন ভাব নিতেছি যে আমি বুঝিই নাই সে কাকে বললো, জাস্ট আননোন পারসন। অবশ্যই একটা পর্দা আছে আমাদের ভেতরে। তখন আমি বললাম যে জি, কার অপেক্ষা করছিলেন? কয় থাকগা, বাদ দেন। তো আমি বললাম যে অ্যাকচুয়ালি আমি তো কখনোই তাকে ফোন দিব না, এটা তো আমার মেন্টালিতে আছে যে ফোন দেওয়া যাবে না, সে অপরিচিত মানুষ, প্রেম ভালোবাসা করা যাবে না, আমি কেন তাকে ফোন দিব? কিন্তু তার ব্যাপারে আমার ফ্যামিলি কিন্তু অলরেডি আগেই রেডি হয়ে আছেন যে তার সাথে আমার একটা হবে। তো তারপরে ওনার সাথে কথা হইলো অল্প কিছু সময়, নর্মাল কথা, আপনি করেই ভাইয়া ভাইয়া করেই কথা হইলো। পরে রেখে দেওয়া হয়েছে ফোন। পরে রাতের বেলাতেও দেখতেছি যে উনি ওনার হোস্টেল থেকে ফোনটা করছেন। তো তখন মানে হোস্টেলে যে জায়গায় টেলিফোনটা আছে, যেহেতু আমার মোবাইল নেই, উনি তো মোবাইল দিয়ে কথা বলতে পারছেন না যে রুমে গিয়ে। উনি ওইখানে যেই জায়গায় দাঁড়িয়ে থেকে কথা বলতেছেন, তো ওই জায়গায় অনেক গ্যাঞ্জাম হচ্ছে। তখন আমি কিছু শুনতে পাই না। আমি বলছি কে বলতেছেন? গ্যাঞ্জামে বুঝতে পারেন অনেক স্টুডেন্ট এসে দাঁড়ায় রয়েছে। তখন উনি বললেন ঠিক আছে, আমি একটু পরে কল করতেছি। উনি ওই রাত্রেই দোকানে গেছেন। তখন কিন্তু দোকানে টেলিফোন থেকে কথা টাকা দিয়ে বলা যায়। তো উনি আর এক দোকানে গিয়েছেন, দিয়ে টেলিফোনে থেকে ফোন করছেন। তো কথা বলতে বলতে অনেক রাত হয়ে গেছে, অলমোস্ট 11টা 11:30, অনেক
অনেক বেশি সেই সময় রাত। তো উনি অনেক কথা বলছেন, নর্মাল ভালো কথা। তো একটু একটু ভালো লাগছে যে না, লোকটা অনেক জেন্টাল, মানে প্রেম ভালোবাসা লাভ ইউ এই সব কিছু নেই তার ভিতরে, জাস্ট সে নর্মালি সুন্দরভাবে ভালো লাগা মন্দ লাগাগুলো কথা হচ্ছে। তার মধ্যেই বেশি দিন হয়নি, অলমোস্ট 5 দিনের মতো কথা হয়েছে তার সাথে টেলিফোনে। তারপরেই তিনি বাসাতে আসছেন মেয়ে দেখবেন বলে, বড় ভাইয়াদের সাথে নিয়ে আসছেন, আরো সব যারা ছিলেন ক্লিনিকে উনি আসছেন আমার দুলা ভাইয়ের সাথে কথা বলে ফিক্সড করে। তো মানে ওই দিন দেখা হবে, যেহেতু উনি আগে থেকে আমাকে পছন্দ করে আসছেন। তো আমাদের এখানে নিয়ম আছে পছন্দ হইলে কালমাটা পড়ায় দেয়। আচ্ছা, কালমা পড়া মানে কি? আমাদের রিলিজিয়ন অনুসারে তো ওটাই তো বিয়ে, বিয়ে আক্ত বলে অনেকে, রেজিস্ট্রেশনটা পড়ে হয়। তো আমাদের এখানে মানে কালমাটা পড়ায় দিবে, মানে রেজিস্ট্রি করে কালমা পড়ায় দিবে, রেজিস্ট্রি করে কালমা পড়ায় দিবে। আচ্ছা। তো তারপরে উনি আসছেন, এসে হ্যাঁ অল্প কিছু মানে রিলেটিভসদের আমার মা বলছে, কারণ দুলা ভাই আগে থেকে জানেন যে পছন্দ হয়ে গেছে, একটা রেজিস্ট্রি কালমা কিছু একটা হয়ে থাকবে। তো ভেতরে ভেতরে এগুলো হয়েছে। তখন তো আমার মা 2জন ফুপি মেবি বাসায় ছিলেন, চাচিরা ছিলেন, দাদু বেঁচে নেই তখন, দাদি ছিলেন বেঁচে। তো যারা যারা মানে রাজশাহীতে ছিলেন উপস্থিত তাদেরকে বলছেন, পাড়া প্রতিবেশী অল্প কিছু বলছে, আমার দোলা ভাইয়ের মানে মা যারা শাশুড়ি, তো তাদেরকে অল্প কিছু গেস্ট, তাও অলমোস্ট 20-22 জন হয়ে গেছে এদিকে। তো আমাদের বাসাতে কিছু হইলেই মানে আমরা নিজেরা ফ্যামিলি মেম্বার এত বেশি যে বাইরের মানুষদের দাঁত করা পছন্দ করে না। আমার বাবারা হচ্ছে 9 ভাই বোন, তো 3টা ফুপি আর বাকি সব চাচা চাচি দিয়ে ছেলে মেয়ে সবাই মিলে অনেক মানুষ। তো সবাই আসার সুযোগ পায় না একদিনের মধ্যে, তো যে কয়জন আসছেন বেশ ভালো কথা। তো এইভাবে মানে একটা ছোট্ট গেট টুগেদারের মধ্যে তারা সন্ধ্যা নাগাদ চলে আসছে দেখতে। তো চলে আসছে, তারা তো জানে যে কালমা হবে। তো ছেলে যেহেতু বড় ভাইদের নিয়ে আসছেন, তারা তখন দেখছে, আর দেখার পরে তখন আমার দোলা ভাই বললেন যে কাজীকে ডাকেন, কালমাটা হবে, রেজিস্ট্রি হবে। তো আমি তখন সাজতেছি, মেকআপ করতেছি জাস্ট রুমের মধ্যে বসে থেকে। এখনো ছেলে মেয়ে দেখা দেখি হয় নাই, মানে আমাকে এখনো নিয়ে যাওয়া হয় নাই। তো এর মধ্যেই আমার রুমে আমার তখন এক দাদু বেঁচে ছিলেন, মানে আমার বাবার চাচা, উনি একটা মুরব্বীকে নিয়ে এসে বলতেছে এরকম এরকম ব্যাপার, এর ছেলে এই অমুক তমুক, এত দেড় মহরা, তুমি কি রাজি আছো কিনা? আলহামদুলিল্লাহ। আপনি বিষয়টা একেবারেই ইনফর্ম ছিলেন না? অ্যাকচুয়ালি আমি বলতেছি যে আমি রুমের মধ্যে অলরেডি মেকআপ করতেছি, মানে আমি লিপস্টিক দিতেছি, সাজতেছি। তো এই মুহূর্তেই আমার দাদু এবং সেই মুরব্বী এসে বলতেছে তুমি কবুল বলো। তো আমি বললাম যে হ্যাঁ কবুল। বলছে না আলহামদুলিল্লাহ। বললাম আলহামদুলিল্লাহ। কয় হ্যাঁ আরেকবার বলো। বললাম আলহামদুলিল্লাহ। এইভাবে মানে বিয়েটা যে 3বার আলহামদুলিল্লাহ কবুল বলার ফলে হয়ে গেছে, তখন আমার মানে নলেজে নেই, বুঝতে পারতেছি না যেটা কি হচ্ছে। পরে আমার বড় বোনকে আমি বললাম আপু এটা কি বিয়ে হলো? হ্যাঁ হলো। আমি কি অরিজিনাল বিয়ে হইলো? হ্যাঁ অরিজিনাল বিয়ে হলো। আমি এটা কি সব শেষ হয়ে গেল? হ্যাঁ সব শেষ হয়ে গেল। তখন আমি বলতেছি যে এইটুকুই বিয়ে ছিল? আপু আমি তারপর আবার জিজ্ঞেস করছি আপু এটা কি ওই যে সারা জীবন হাজবেন্ড ওয়াইফ থাকে সেই বিয়েটা হইলো? বলছে হ্যাঁ বাবা এটা সেই বিয়েই হলো। আমি আমার বিয়ে হয়ে গেছে, আমি ম্যারিড। হ্যাঁ। আমি বলতেছি আমার বিয়ে হয়ে গেল, আমি বুঝলাম না কই ধুমধাম হইলো না কি ছিল না, আমি কেবল রুমের মধ্যে সাজতেছি, এটা কেমনে বিয়ে হইলো? তারপর আমাকে সিগনেচার মেবি পরে করাইছিলেন, তখন সিগনেচারটা মেবি আধা ঘন্টা পরে মেবি করছিলাম, আমার ঠিক মনে নেই অত। আমাকে তখন নিয়ে যাওয়া হলো। তো আমি মানে বিয়ে হওয়ার পরে গিয়ে আপনাকে ছেলের সামনে নিয়ে যাওয়া হলো? হ্যাঁ। ওকে। তো সবাই নিচে যখন গেস্টরা পাড়া প্রতিবেশীরা সবাই দেখতেছে কথা বলতেছে, তখন আমাকে একবার দেখে যায়, আর জামাইকে আর এক রুমে রাখা হয়েছে, ছেলেদেরকে সেপারেট রুমে। তো তাদেরকে দেখে দেখে আসে, মানে ছেলেকে একবার দেখে দেখে আসে, মেয়েকে আর এক রুমে এসে দেখে। দিয়ে ছোট বাচ্চারা বলতেছে বা অন্য বাচ্চারা জামাইয়ের কাছে গিয়ে বলতেছে দেখো জামাইটা মেয়ে মানুষের মতো লাজুক বসে রয়েছে, আর মেয়েটাই হাসতেছে কথা বলতেছে যেন সেই ছেলে। মানে আমি এত বুঝতেছি না বিয়ে কি হইলো, মানে কি শরম পাইতে হবে এটা আমার ভেতরে নেই, তখন একদমই ছেলে মানুষ। তো এভাবে হইলো, বিয়ে হয়ে গেল। বাস আধা ঘন্টা 1 ঘন্টা পর যখন আস্তে আস্তে মেহমান চলে যাওয়া শুরু করলো, তখন আমার এক দাদি এক ফুপি বলছে চল তোকে এবার জামাইয়ের কাছে নিয়ে যায়। জামাইয়ের সামনে নিয়ে গেল, নিয়ে বসলাম, 2জনা পাশে বসছে। দেখতে পাচ্ছি যে একটা, আমার মনে আছে এখনো, সে একটা ঠিক আপনার মতো কালার একটা শার্ট পরে আছে, খয়েরি কি এটা খয়েরি না চকলেট কালার, যাই হোক এরকম একটা কালারের শার্ট, ব্ল্যাক প্যান্ট পরে সে বসে রয়েছে বেডের উপরে। তো আমিও তার পাশে গিয়ে তাকে আমাকে বসাই দেওয়া হলো তার পাশে। তখন আমি বুঝতেছি না এবার নেক্সট কি করব, কি বলবো, তার সাথে কিভাবে কথা শুরু করব। তার সাথে তো ফোনে কথা হয়েছে, সেটা আলাদা, ফেস টু ফেস আমাদের কথা হয় নাই। তো আমার খুব
মানে লজ্জায় লাগতেছিল। পরে তখন আমার দোলাভাই বললেন যে আজকে যখন কালমা হয়ে গেছে, বিয়ে যখন হয়ে গেছে, তখন জোড়া ভাঙা যাবে না। মানে আমাদের দেশে এটা চাল, যেইভাবে হোক বিয়ে তো হয়েছে, আজকে হোক আর কালকে হোক, মানে একদিনের জন্যই হোক বিয়ে হয়েছে, জোড়া এক রাতের জন্য হলো ভাঙা যাবে না, জামাইকে থাকতে হবে। তো জামাইকে থাকতে হবে ঘরের মধ্যে, মানে বাসার মধ্যে কেমন পরিবেশ। তো আমার দোলাভাই বললেন যে, মানে আমার বাবা মায়ের সাথে কথা বললেন যে আমি তাদেরকে একটু গিফট করি। গিফট কেমন, যে তাদেরকে হুট করে যেহেতু বিয়ে হয়েছে, বাসু টাসু সাজানো হয় নাই, কিছুই হয় নাই, রুম নর্মালি, বলছে যে তাহলে আমি একটা হোটেলে তাদেরকে একটা সুইট বুক করে দিই, তারা আজকে ওইখানেই নাইট স্পেন্ড করুক, এটা ভালো দেখা যায়, পরে সকালে নাহলে বাসায় ফিরবে। তো তারপরে আমি তো এত কিছু ভালো বুঝতেছি না, বড়রা যা করতেছে করতে থাকুক, উনিও জামাই মানুষ। হ্যাঁ, কিন্তু একটা বিষয় বোধহয় আপনার এখানে বলতেই হবে, সেটা হচ্ছে আপনি তো তাকে মন থেকে রিসিভ করেছেন, কজ আপনার যে হিরো যে ড্রিমটা ছিল, সেটা তো আপনি দেখলেন যে না, সে সব দিক থেকেই পারফেক্ট। হ্যাঁ, আর ফ্যামিলিগতভাবে হয়ে গেছে সবকিছু, এবং ফ্যামিলিগতভাবে। সো ইউ আর হ্যাপি, অফ কোর্স ইউ আর হ্যাপি, ডেফিনেটলি হ্যাপি, ফার্স্ট লাভ, ফার্স্ট ম্যান। হ্যাঁ, সেটাই, সব দিক থেকেই পারফেক্টলি ছিল। ফার্স্ট পুরুষ আমার জীবনে, সে যে আমার কেনি আঙ্গুলটা টাচ করলে সে মতো করে নাই, করলে সেই করবে, জাস্ট একটা মনের মধ্যে এক্সাইটমেন্ট, বিয়ে হয়ে গেল, ওয়াও, মানে একটা পুরুষ সত্যি আমার বিয়ে গেছে, আমি একটা ঘোরের মধ্যে আছি, মানে আমার জীবনে একটা পুরুষ শেষমেশ আসছে, এটাই আমার প্রেমিক হবে। তো যাই হোক, আমাদের একটা হোটেলে বুকিং দেওয়া হলো, সেটা রাজশাহীর মধ্যে। পরে আমরা ওইখানে গেলাম, আমি আলাদাভাবে গেলাম, উনি আলাদাভাবে গেলেন, ওনার সাথে ওনার ফ্রেন্ড সার্কেল ছিল। তো সেই ফ্রেন্ডরা ছেলেদের এখন গিফট অনেক কিছু দিছে, খাবারের জন্য অনেক ফ্রুটস নিয়ে আসছে বাজার থেকে, ফুল টুল নিয়ে এসে যেইভাবে বাসর টাসর সাজানো দরকার হোটেলের রুম, তারা 1 ঘন্টার মধ্যে মানে হোটেল কর্তৃপক্ষে সাজাই দিছে। ঠিক আছে, আমরা পরে ওইখানে রাতে থাকলাম। তো আমার দোলাভাই বললেন যে ও ছোট মানুষ, ও যখন এখানে আছে, তো আমার বাবা বললো যদি থুয়ে চলে আসবা, এটা তো ঠিক না। তখন বলছে ঠিক আছে বাবা, আমিও এখানে থাকতেছি। আমার দোলাভাই পাশে একটা রুম নিয়ে বোনার দোলাভাই থাকলেন। তো আমরা এক রুমে, তার এক রুমে। তো আমাদের রুমে যেহেতু অনেক বাসর টাসর সাজানো হয়েছে, তো উনি আমার বেডে বসে থেকে টেলিভিশন দেখতেছেন, হোটেল রুমে টেলিভিশন, উনি একটা সিনেমা দেখতেছেন। তো অলমোস্ট সিনেমা দেখতে দেখতে অনেক রাত হয়ে গেছে, প্রায় 1টা বাজে, অনেক রাত হয়ে গেছে। আমাদের এখানে অনেক রাত, 12টা বেজে গেছে। আমরা একটা বিরতি নেব, ছোট্ট একটা বিরতি নেব প্রিয় শ্রোতা। ছোট্ট একটা বিরতির পর নিশ্চয়ই আমরা ফিরে আসবো। আপনারা শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প। আমি আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। আজকে এখানে জীবন গল্প বলছেন খেয়ালি, এবং সেই খেয়ালি এসছেন সেই সুদূর রাজশাহী থেকে, এবং তিনি মাত্র এক মাস যাবত আমাদের এই অনুষ্ঠানগুলো এভাবেই দেখা উচিত। ঠিক আছে, সো আমাদের এই ঘটনাটা আপনারা পুরোটা শুনুন, তাহলে হয়তো বা আপনারা যেটা মনে করছেন বিষয়টা আসলে সেরকম একটা ভূমিকা করে নিলাম আর কি। ওকে, তো সেই বাসরাত এত প্রতীক্ষার পর জীবনে আসলো। উনি পাশে বসে থেকে টেলিভিশন দেখতেছিলেন, আমিও চুপচাপ বসেছিলাম। মানে জীবনে প্রথম একটা পুরুষ মানুষ এক জায়গায়, এক ঘরে, এক জায়গায় বসে আছি, যেটা কখনো কল্পনা করি নাই যে কারোর সাথে এভাবে কথা হবে কি, একটা ঘরের মধ্যে এক জায়গায় থাকতে। এখানে মা বাবাই দিতেছে, ফ্যামিলির লোকজন দিতেছে, এটা আমার কাছে খুব এক্সাইটমেন্ট ছিল, না জানি কি হয়। আর মিডিল একটা কথা বলে রাখি, আমার বিয়ে হয় 2004-এ, তো এটা অক্টোবর ছিল, বেশ ঠান্ডা রাজশাহীতে পড়ে গেছে সেই সময়। তো এই সময়টার মধ্যে শীতের রাত আর হচ্ছে অক্টোবরের মাস, সব মিলিয়ে একটু পরিবেশটা অন্যরকম ছিল, রোমান্টিক এনভায়রনমেন্ট আপনি যেটা বলতে যাচ্ছেন, সব মিলিয়ে এনভায়রনমেন্টটা, মৌসুম যেটা হয়, আর ভয়ে হয়তো একটু বেশি ঠান্ডা লাগতেছিল। সেই সময়তে ফেসবুক আইডি কি জিনিস ছিল না, হয়তোবা ছিল, আমাদের কাছে ছিল না, আর পার্সোনাল মোবাইল ছিল না। সো ইন্টারনেট কি জিনিস, বা এখানে বলে রাখি যে এই যুগের ছেলেমেয়েরা অনেক বেশি অ্যাডভান্স বোঝে। আপনি যেটা বলতে চাচ্ছেন যে আসলে রিলেশনশিপের ক্ষেত্রে কি হয় এই বিষয়গুলো সম্পর্কে আপনি আপডেটেড ছিলেন না, রাইট? অনেকেই প্রশ্নটা করে, তুমি একটা ম্যাচুর মেয়ে, কলেজ, হ্যাঁ তুমি ফার্স্ট ইয়ারে উঠছো, তোমার তো এসব জানার কথা। হ্যাঁ, আমি টেলিভিশনে দেখছি বিয়ে বর বউ কি করতেছে, কিসিং পর্যন্ত সিন হয়, তারপর লাইট অফ হয়ে যায়। আপনার ধারণা ছিল এটুকুই হবে। তো আমার একটা আইডিয়া ছিল নায়ক নায়িকা গল্প করবে, বা রোমান্টিক এনভায়রনমেন্ট, গান বাজবে, বা ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু চলবে, দুজনের মধ্যে অনেক কিছু হবে, সেরকম কিছু হয়নি। উনি জাস্ট বসে সোজাসুজি টেলিভিশন দেখছেন, একটা মুভি দেখতেছেন, মনে হচ্ছে মুভিটা এমন কিছু, জীবনের সবকিছু ওইটাই, মানে এত কনসেন্ট্রেশন, চুপ করে আছে উনি। আমি পাশে একটা মেয়ে মানুষ স্টিল বসা, মানে আমি চাচ্ছি যে সেই রকম চোখে চোখ দিয়ে ঘুমটা ওঠানো বা সামথিং লাইক দ্যাট, যেটা আপনি চিন্তা করেছেন। হ্যাঁ, মুভিতে দেখছি যে এমন কিছু হয়,
এইভাবে জামায় আসবে, ঘুমটা উঠাবে, কথা হবে, হাসা হবে, আই কন্টাক্ট হবে, নাথিং লাইক দ্যাট। ওরকম কিছুই হয় নাই। জাস্ট উনি বসে বসে টিভি দেখতেছেন, আমি পাশে বসে আছি। আচ্ছা হইলো। কিছুক্ষণ পরে লাইট অফ হয়ে গেল। লাইট অফ হলো, তারপর আর কি হইলো, আমি আমার ওঠে চোখের সামনে জিনিসটা অন্ধকারের মধ্যে কি হয়েছে আমার, সেটা আমি ছবিটা বলতে পারতেছি না, কিন্তু আমার অনুভূতিতে হচ্ছে যে একটা মানুষ, কোনো কথা নেই, আমি কি পছন্দ করি, আমি কি লাইক করি, গল্প মিষ্টি মধুর, আই লাভ ইউ দেন আই লাইক ইউ, নাথিং লাইক দ্যাট। শুধু অন্ধকারের মধ্যে মনে হচ্ছে যে একটা মানুষ ডাইরেক্ট উইদাউট এনি কনভারসেশন হি জাস্ট দ্যাট কিসিং। আমি কিসিং বুঝি না সে সময়, মানে লাইফে কখনো কিস বাচ্চাদের সঙ্গে হয়েছে, বাট একটা পুরুষের সাথে, পুরুষের সাথে কিস কি জিনিস আমি বুঝি না। এটা ফেস আমি দেখতে পাচ্ছি না, কিন্তু একটা মানুষ মানে আমার উপরে ঝাঁপাই পড়ে কি যেন করতে চেষ্টা করতেছে সে। আমার ফিল হলো যে আমাকে কেউ মেরে ফেলতেছে, মানে আমি জাস্ট পেনে ব্যথা আমি মারা যাচ্ছি, আমি কিছু বুঝতেছি না, আমার ভিতরে শারীরিক কোনো অনুভূতি নেই। জাস্ট আমি ওই মুহূর্তে বুঝতে পারছি যে রেপ বা ধর্ষণ কাকে বলে। আমার মুখ থেকে যখন মানে বলতেছি যে তার নামটা নিয়ে বলতেছি ছেড়ে দাও, এটা আমি 2-3 বার বলার পরে সে জাস্ট আমার মুখের পরে মানে টোটালি হাত দিয়ে মুখটা বন্ধ করে দিল। আমি নড়তেও পারছি না, কথা বলতে পারতেছি না, আমি নিজেকে অনেক চেষ্টা করছি ছোটানোর, আমি সেটা পাচ্ছি না, কিন্তু আমি বুঝতেছি যে আমি মারা যাচ্ছি, একবারই টোটালি মারা যাচ্ছে। আমার চোখ টোক দিয়ে মনে হচ্ছিল যে রক্ত বের হয়ে আসবে, মানে এতটা বেশি পেন আমার ছিল। আমার মুখটাও চেপে ধরা হয়েছে। আমার স্পষ্টভাবে মনে আছে সেই সময় মনে হচ্ছিল যে আমার মা বাবা কি এটা মানে বিয়ে, আমাকে এই জন্য বিয়ে দিল, এটাই সেই ফার্স্ট নাইট, এটাই সেই বাসরাত, এটাই সেই গান বাজনা বাজা, এই সেই পুরুষ মানুষ লাইফে আসা, এটাই প্রেম, এটাই ভালোবাসা, দরকার নেই। মানে আমার খুব খারাপ লাগতেছিল, আমি ভেতরে টোটালি কাঁদতেছিলাম যে এটা কি হচ্ছে আমার সাথে। তারপরে আমার কণ্ঠস্বর মেবি পাশের রুম থেকে আমার বন্ধুলা ভাই শুনতে পেয়েছে। ইট ওয়াজ লাউড। তো আমার বোন কিছুক্ষণ পরে আমার রুমে এসে নক করতেছে, বলছে একটু খোলতো। আমি বলি কি হয়েছে আপু? তখন বলছে কিরে তোদের মধ্যে কি ঝগড়া হচ্ছে, কিছু হচ্ছে? আমি না তো। বলছে যে অনেক শব্দ হচ্ছে, এই রুম পর্যন্ত আসতেছে, তুই কি চিল্লাচিল্লি করতেছিস? আমি না আপু কিছু হয়নি, আজ আমাদের বিয়ে কেন ঝগড়া হবে? আচ্ছা ঠিক আছে। আমার বোন চলে যায়। পরে এরকম ভাবে রাতটা কাটছে। হি ওয়াজ ডক্টর রাইট? সে ডাক্তার ছিল। ওকে, এটা আমি আরেকবার একটু আপনাকে মেনশন করলাম। ওকে ফাইন, হ্যাঁ বলে দেন আপনি, হ্যাঁ প্লিজ কন্টিনিউ করেন। তো তারপর সকাল হলো, পরের দিন সকালে ওনার ক্লিনিকে, উনি হসপিটালেও যাইতেন ক্লিনিকেও যাইতেন, তো সকালে ওনার ডিউটি হসপিটালে ছিল, উনি চলে গেছেন। তো আমরা সবাই বাসায় চলে গেলাম, উনি হোটেল থেকে হসপিটালে চলে গেলেন, আমি আমার বন্ধুলা ভাইয়ের সাথে বাসায় চলে আসছি, আমার বোনের সাথে বাসায় চলে আসছি। তো বাসায় আসার পরে আমার ফিজিক্যাল কন্ডিশন এমন ছিল, আমি সোজা দাঁড়াইতে পারতেছিলাম না। তো বাসার যে আমাদের একটা দাদি ছিলেন কাজের, তাকে দাদি বলতে ডাকতাম, সে বলছে তোর কি হয়েছে, তোর পা কাঁপতেছে কেন? কই না ওই হচ্ছে একটু পড়ে গেছিলাম, সিঁড়ি দিয়ে পড়ে গেছিলাম। কথাটা বলে আমি জাস্ট রুমে চলে আসছি, এসে কোনো রকমে শুধু আমার মায়ের বেডের উপর শুয়ে পড়ছে। আমার মা দৌড় দিয়ে আসছে, এসে আমার পুরো শরীর থরথর করে কাঁপা দেখে আমার মা বলতেছে কি হয়েছে? তারপর আমি বললাম মা আমার শরীর খুব খারাপ লাগতেছে। আমি তখন কেঁদে দিয়েছি, আমি বলতেছি মা আমাকে একটু পানি দাও। মা পানি নিয়ে এসে দিয়েছে, তখন আমার ভেতর থেকে কথা বের হচ্ছে না। আমি তখন বলতেছি মা আমার খুব খারাপ লাগতেছে। মা কয় কি হয়েছে বল। আমি বুঝি না যে কতটুকু ঢাকতে হবে, কতটুকু বলতে হবে। আমি আমার মাকে কিন্তু A to Z বলছি। ওকে, আমার যে মুখের উপর হাতটা চেপে ধরা হয়েছিল এটা বলছি। মা একটু হয়ে গেছেন, শকড, লাইক শি ওয়াজ শকড। মানে তিনি এটা এক্সপেকটেশন করেননি যে আমি সবকিছু খুলে এভাবে বলে দিব আর উনি এটা শুনবেন, কারণ উনি অভিজ্ঞ একটা মানুষ। উনি আমাকে ফট করে উনি পেছনে একটু সরে গিয়ে দাঁড়িয়ে থেকে ওনার চোখগুলো একটু বড় বড় হয়ে গেল এবং ওনার মুখ দিয়ে বের হইলো, মনে হয় আমরা ছেলেটা ভালো ছেলে চয়েস করতে পারলাম না, মনে হয় ভুল হয়ে গেল কোথাও। প্রথম দিনই উনি এই কথাটা বললো। পরের দিন সকালে এই কথাটা ওনার মুখ দিয়ে। এখানে আমার দুটো বিষয় একটু বলা দরকার প্রিয় শ্রোতা, যেটা আমি শুরুতেই আপনাদেরকে একটু ইন্ট্রোডাকশন দিয়েছিলাম যে ডোন্ট অ্যাজিউম, কজ আমাদের জায়গা থেকে এই বিষয়গুলোকে ট্যাবু মনে করা হয়, এগুলোকে ডিসকাস করা অনুৎসাহিত করা হয় এবং এটাকে রেডিও টেলিভিশন বা অন্যান্য জায়গাতে নিয়ে আসাটাকে অনেক বড় রকমের ভুল মনে করা হয়। এবং আমরা আজকে যে নারীবাদী কথাবার্তা শুনি, প্রয়োজন আছে অবশ্যই অফকোর্স, এবং নারীর মুক্তির যেসব কথাবার্তা শুনি সেগুলোর প্রয়োজন আছে। আমরা খুব বেসিক জায়গাতে আছি, নারী স্বাস্থ্যের ব্যাপারে কথা বলি, মাতৃস্বাস্থ্যের ব্যাপারে কথা বলি, এবং একই সাথে আমরা একটা নারীর অধিকারের জন্য ডিসিশন মেকিং এর জায়গাটাতে
যে ধরনের অধিকার তাদের পাওয়া উচিত সেগুলো নিয়ে আমরা কথা বলি, এবং অবশ্যই সেদিক থেকে বাংলাদেশ অন্যান্য দেশের রোল মডেল হয়েছে, এবং সেজন্য সরকারকে অনেক বেশি ধন্যবাদ জানাতে হয় যে না, তারা যুগোপযোগী ভূমিকা রেখেছেন। কিন্তু একটা নারী একটা সংসারের জন্য যত বড় স্যাক্রিফাইস করেন, একটা সংসারের জন্য তিনি সারাটা জীবন জুড়ে, আমি এরকম অনেক নারীর গল্প জানি যারা অনার্স মাস্টার্স পর্যন্ত করেছেন, দেশে তো দূরের কথা, ঢাকা বিশ্ববিদ্যালয় তো দূরের কথা, বিদেশ থেকে পড়াশোনা করে এসে সে কোনো জবে যাননি, শুধু সংসারের জন্য নিজের জীবনটা শেষ করে দিয়েছেন, ছেলে মেয়েদেরকে মানুষ করার জন্য শেষ করে দিয়েছেন। এই নারীর যে পরিবারের প্রতি ত্যাগ, পরিবার তথা সমাজ তথা রাষ্ট্রের জন্য ত্যাগ, সেই ত্যাগের মূল্য আর্থিকভাবে নিরূপণ করা অসম্ভব। কিন্তু এই যে স্বপ্নের যে একটা অপমৃত্যু, দেখুন এরকম একটা মানুষ, এই মেয়েটার কথা যদি আমি বলি, খেয়ালি, সে আপনি তার বড় হয়ে ওঠা এবং তার চাইল্ডহুড এবং তার যে সার্কেল, তার যে পারিবারিক ব্যাকগ্রাউন্ড, তার যে রিলিজিয়াস ইন্টেনশন, তার যে রিলিজিয়াস প্র্যাকটিস, সব জায়গাটা থেকে আপনি তাকে কোনোভাবেই আঙুল তুলতে পারেন না। এবং তার মনের মধ্যে সেই যে কি বলা যায় রাজকুমারের প্রতি প্রতীক্ষা, সেটাকেও আপনি পুত পবিত্রই মনে করতে পারেন। কিন্তু রাজকুমার তার জীবনে আসলো এবং প্রথম রাত, একটা কথা আছে, ফার্স্ট সাইট ইজ দ্য লাস্ট সাইট, প্রথম দর্শনই শেষ দর্শন। প্রথম দিনই যে অভিজ্ঞতার মুখোমুখি হলো, এটা কয়জন মানুষের ভুলের কারণে? এটা আমি মনে করি বেশ কয়েকজন মানুষের ভুলের কারণে। প্রথম ভুলটা তার পরিবার থেকে, এবং যেই মা চোখ বড় করে পিছন দিকে চলে গেলেন, বা তার একটা বড় বোনও ছিল, তারা যদি তাকে একটু বেসিক এডুকেশনটা দিতেন, যেটা আমাদের ধর্মেও পারমিট করা হয়। হ্যাঁ, আমি কিন্তু এখানে ধর্ম বহির্ভূত কোনো কথা বলছি না, আমাদের ধর্মে অনেক বেশি পারমিট করা হয়, এবং সুস্থ উপায়ে তাকে এইসব বিষয়ে জ্ঞান দেওয়ার জন্য, এবং সেটা তিনি দেননি, পরিবারের কেউ দেননি। সো এটা একটা বড় রকমের ভুল। দ্বিতীয় ভুলের জায়গাটায় আপনি আসেন, এটাকে আপনি কিভাবে কনসিডার করবেন? দেখুন, সে একজন ডক্টর, এবং সে এক্সপেক্টেডও ছিল, তার জীবনে কিন্তু এই ভদ্রমহিলা এক্সপেক্টেড ছিল, যে কারণে ফোনে কথাবার্তা হয়েছে, চেয়েছে, বিয়ে শাদী করেছে। তো এতটুকু পরিমাণ কনভারসেশন তো তাদের মধ্যে হতেই পারতো। আর যদি নাই হয়ে থাকে, যদি বুঝলাম যে ঠিক আছে সে অনেক বেশি হেজিটেশন ফিল করতেছে, এবং সেই হেজিটেশনের জায়গাটা থেকে মেয়েটাকে সে রিসিভ করতে পারছে না, ঠিক আছে, তারপরে হয়তো বা সে ভুল করে এরকম একটা কাজ করে ফেলেছে, তাহলে এই লম্বা সময় ধরে বারবার হোল নাইট, এবং তার তো একটু হলেও ওই জায়গাটায় নিজেকে সংবরণ করাটা উচিত ছিল। তো সবকিছু মিলিয়ে যে ঘটনাটার যে রেজাল্টটা দাঁড়ালো, সেটা হচ্ছে একটা মেয়ে সুস্থ উপায়ে বা যে কোনোভাবেই হোক বড় হওয়া, এবং তার জীবনের যে চরমতম একটা স্বপ্ন, সেই স্বপ্নের মারাত্মক রকমের অপমৃত্যু। এবং এই অপমৃত্যুর কফিনে পেরেক মারলো হচ্ছে পরের দিন সকালবেলা তার মা, এবং যখন সে এক ধাপ পিছিয়ে গিয়ে বলল যে আমরা মনে হয় ভুল ছেলেটাই চয়েস করলাম, এটা তো তার মেয়ের মনের মধ্যে আরো বড় সন্দেহ তৈরি করবে, রাইট? সো আপনারা দেখুন, এই ঘটনাটিকে ওই বাংলা সিনেমার বাসরাত হিসেবে দেখলে হবে না, আমি বরং এই ঘটনাটি কিভাবে দেখতে চাই, যে একটা মেয়ের জীবনের ভয়ানকতম রাত, এবং সেটা শুধুমাত্র খেয়ালির জীবন না, বাংলাদেশের অনেক মেয়ের জীবনে এরকম ঘটনা ঘটে। এবং আমরা মনে করি এই বিষয়গুলো নিয়েও আমাদের সচেতন হওয়ার প্রয়োজন আছে, কারণ সুস্থ সম্পর্কের ক্ষেত্রে প্রত্যেকটা বিষয়েরই সুন্দর বিন্যাস প্রয়োজন। জি, আমরা যেখানটায় ছিলাম, আমি সেখান থেকে আবারও ফিরে আসতে চাই। আপনি আপনার মা এরকম একটা কথা বলে থাম করে পিছিয়ে গেলেন, তারপর? সেদিনটা এভাবে কেটে গেল অসুস্থতার মধ্যে শুয়ে থেকে। তো ঠিক সেদিন রাত্রে আমি ওনাকে ফোন করছি, নিজে থেকেই টেলিফোনে ফোন করছি ওনার চেম্বারে। আমার সমানে ব্লিডিং হচ্ছিল শরীর থেকে। মানে আমি 5 feet 5 inches, সেই হিসাবে আমার ওয়েট ছিল 45 kg। তো আমার এত ব্লিডিং হচ্ছিল, আমি তাকে ফোন করলাম যে তুমি আমাকে ডাক্তারের কাছে কি নিবা না? উনি ডাইরেক্ট বললেন, আমার কথাটা স্পষ্টভাবে মনে আছে, একটা পড়া মুখস্থ করার মতো, আমার আজও মুখস্থ আছে কথাটা তার। সে বলছে, আমি কিচ্ছু জানি না, কেন হয়েছে কি হয়েছে আমি কিচ্ছু জানি না, আমি এসবের রেসপন্সিবল না, আমি এসবের জন্য আমি মোটেও রেসপন্সিবল না, কি হয়েছে আমি জানি না, কেন ব্লিডিং হচ্ছে আমি জানি না। সে এ কথা বলে আমার তখন মনে হলো যে আমাকে কেউ 100 ভোল্ট আমাকে শক দিল। আমি পুরো থ হয়ে গেছি। আপনি একটু মাইক্রোফোনের কাছে আসেন প্লিজ। আমি ওনার সাথে মানে কি বলবো আমি অ্যাকচুয়ালি বুঝতে পারছিলাম না, আমি অ্যানসার কি দিব, রিপ্লাই কি হবে। তো এটা কি একটা মানে তর্ক বিতর্কে তখন বুঝি না। ফার্স্ট একটা পুরুষ, হি ওয়াজ ডক্টর, রাইট? জি, ভেরি আনফরচুনেট। আর আমাদের এটা সেকেন্ড ডে, রাইট, ডে অফ সেকেন্ড অফ আওয়ার ম্যারেজ লাইফ। রাইট। তো সেকেন্ড ডেতে তার সাথে আমি কিভাবে কনভারসেশন করবো, আই ডিডন্ট নো দ্যাট। তো আমি শুধু তাকে বলছি যে ওকে ঠিক আছে, আমি ফোনটা রেখে দিয়েছি, উনিও ফোনটা রেখে দিয়েছেন। ওই দিনটা পার হয়ে গেছে। থার্ড ডে উনি আমাকে সকাল 11টার দিকে ফোন করছেন। ফোন করে উনি বলছেন যে ঠিক আছে, আজকে তোমার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখছি, বিকাল 5টার দিকে রেডি হয়ে ক্লিনিকে চলে আসবা। তো আমার হাজবেন্ড যে ক্লিনিকে জব করতেন সেটার 2টা শাখা ছিল। তো একটা শাখায় উনি বসতেন, আরো ডক্টররা বসতেন, আর একটা শাখায় গাইনিকোলজিস্টরা বসতেন, যেখানে আরো অনেক ডক্টররা বসতেন। তো সেখানে দ্বিতীয় শাখাতে নিয়ে যাওয়া হলো। উনি ওয়েট করতেছিলেন, আমি গেলাম। যাওয়ার পরে যে সিনারিটা দেখছি, উনি জাস্ট ওয়াইফকে
রিসিভ না করে উনি দূর থেকে দেখতেছেন যে আমি রিক্সাতে নামছি। উনি ওইখান থেকে আমাকে ইশারা করে বুঝাইছেন যে ভেতরে আসো বলে উনি আগে আগে চলে গেছেন, আমি পেছন পেছন আসতেছি। আমি কিন্তু কিছু দূর গিয়ে মানুষের ভিড়ে তাকে দেখতে পাচ্ছি না। তো উনি দূরে থেকে আবারও আমাকে দেখে হাত ইশারা করলেন। মানে উনি জাস্ট ওয়াইফকে যে মানুষ নিয়ে যায় পাশে করে, এখন বুঝি যে ওয়াইফকে মানুষ সঙ্গে করে নিয়ে যায়। তো উনি জাস্ট হাত ইশারা করলেন, আমি চলে গেলাম। ঠিক আছে, পরে ডক্টরের রুমে নিয়ে যাওয়া হলো, গাইনোকোলজিস্ট। উনি বসতে বললেন। উনি পার্সোনালি আমাদের চিনতেন, কারণ আমার দোলা ভাই ওইখানকার স্টাফ। সো বললো, পিচ্ছি তুমি কেমন আছো? আমি কই, ম্যাম এরকম অবস্থা। তো উনি আমাকে জাস্ট চেক আপ করলেন। চেক আপ করে বললেন, বলে তোমার জামাইকে ভেতরে ডাকো। কি করে? আমি কই, আপনার এখানকার স্টাফ। তো বলছে, তাই? কি করে সে? আমি বললাম যে সে বিটিএস ডক্টর। ভিতরে ডাকো তাকে। তাকে ডেকে আনা হলো, তাকে বসিয়ে তখন বলা হলো যে, এই ছেলে, এই পিচ্চির মেয়েটার সাথে কি করেছো? সে তো অনেক অসুস্থ, তুমি অ্যাটলিস্ট 15 দিন বাসায় আসবে না। তারপর আমাকে ডাক্তার 15 দিনের রেস্ট দিয়েছেন। তো 15 দিন উনি আসতে পারবেন না। ঠিক 15 দিন পরে উনি আমাদের বাসায় আসছেন। তো ফ্যামিলি মেম্বারদের সাথে কথা হয়েছে, তারা অনুষ্ঠানটা করবে যখন উনি এখান থেকে চলে যাবেন। মেবি 1 বছর পরে উঠায় নেওয়া হবে, এগুলো যেটা বলে ফ্যামিলি মেম্বারদের মধ্যে কথা হয়েছে। তো তখন আমার জামাই বলল যে ঠিক আছে, 1 বছর পরে উঠায় নেবে, ততদিনে আমি তো এখানে থাকবো, আমার ইন্টার্নশিপ 1 বছরের এখানেই থাকবে, তো আমি মাঝে মধ্যে আসবো। উনি হোস্টেলে থাকতেন এবং মাঝে মধ্যে আমাদের বাসায় আসতেন। আমার বাবা একটা রুম তার জন্য দিয়ে দেন, বরাদ্দ করা হয় আমাদের বাসায়। দোতলাতে পুরো একটা রুম আমাদের জন্য ছেড়ে দেওয়া হয়। সেখানে অল ফার্নিচার দেওয়া হয়েছে যাতে তার কোনো সমস্যা না, টেলিভিশন থেকে শুরু করে সবকিছু ওয়েল ফার্নিশড করে দেওয়া হয়েছে। সে এসে নীরব, খামোশ। তো উনি আসলেন, নর্মালি থাকলাম, যেভাবে চলতেছে। প্রায় 1 মাস হয়ে গেছে আমাদের রিলেশনের, হাজব্যান্ড ওয়াইফের রিলেশন। উনি আসেন যান। আমার ভিতরে মেবি ধীরে ধীরে এক্সপেকটেশন অ্যান্ড ফ্রাস্ট্রেশন দুটো গ্রো করতেছে। মানে আমি কিছু মিলাতে পাচ্ছি না, আর কিছু মিলিয়ে পাচ্ছি না। তো সব মিলিয়ে আমার ভিতরে অনেক বেশি হাহাকার শুরু হয়ে গেল। কেন? মানে অনেক প্রশ্নবোধক চিহ্ন। হোয়াই এটা কেন হচ্ছে? এখন আমার পুরো লাইফটা এখন ওকে ঘিরে। এখন এডুকেশন এক সাইডে চলতেছে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার চলতেছে, বাট এই যে সময়টার মধ্যে সে আমার লাইফে আসছে, তার লাইফটাও আমি তার সঙ্গে কাটাচ্ছি। আপনি কি অনার্স করছিলেন তখন? কোন সাবজেক্টে? এটা হচ্ছে জুওলজি। কোথায় পড়ছিলেন? এটা রাজশাহী কলেজে। ওকে। এইভাবে আমার পড়াশোনা চলছে, তার সঙ্গে আমার রিলেশনশিপও চলছে। আমি কলেজও করতেছি, বাসাও মেনটেন করতেছি। তো তারপরে আমার বান্ধবীরা জিজ্ঞাসা করতো, কেমন চলতেছে বলো? আমি কই, হ্যাঁ উনি সুন্দর, এই সেই। তখন তো এখন সেলফি হয়েছে, তখন সেলফি নামক কই দেখি তো তোমার জামাইয়ের ছবি। তো ওনার ছবি যখন একটা মানে ফটোগ্রাফি একটা ছবি ছিল, সেটা বের করে দেখাইছি। বলছে একদম শাহরুখ খানের মতো দেখতে, চুলের স্টাইল, মানে সৌন্দর্য অনেক সুন্দর তোমার জামাই। একদম তো দেখে মনে হচ্ছে চাচা তো ভাই বোন। মানে আমার ফেস আর তার ফেস, অবশ্য তার ফেস অনেক সুন্দর, বাট একটা চোখ বড় বড়, মানে কানেকশনটা থাকে। তো আমাদের দুইজনের চোখ, ওটা মেবি আরো বেশি বড়, নাকটা অনেক বেশি সুন্দর, সে অনেক ফর্সা, যাই হোক সে অনেক সুন্দর। তো অনেকটা ফেসে মিল থাকতো। সে বলছে যে একদম তোমার কাজিনের মতো, এটা কি তোমার রিলেটিভ? আমি বলছি যে না, এটা রিলেটিভ না, সে ঢাকার মানুষ, আমি রাজশাহীর মেয়ে। তো যাই হোক, এভাবে চলতে চলতে একটা মাস বের হয়ে গেছে। আমার দোলা ভাই জানতে পারছেন আমার বোনের মাধ্যমে। আমার বোন আমাকে জিজ্ঞাসা করছিল যে কেমন কি, কিছু পার্সোনাল মুহূর্ত বোনদের সাথে, চাচি ফুপুদের সাথে শেয়ার করা যায়। তো আমার বোন জিজ্ঞাসা করছে কি ব্যাপার, কেমন কি। তো আমি অনেক কিছু বলছি। তখন আমার বোন এসে আমাকে বললো যে তোমাদের রিলেশনটা বিল করতে হলে তোমাদের মধ্যে মোহব্বত দরকার, তো দুইজনের মধ্যে ইন্টিমেসি দরকার, দুইজনকে সময় দাও। তো এইভাবে সময় দাও, ও তো সময় দাও বলছে না। তো আমার দোলা ভাই একদিন তাকে ডাকছে বাসায়, ডেকে বলছে তোমরা দুজনে রেডি হও। আমি আমার হাজব্যান্ডকে বলছি যে দোলাভাই বললো তোমাকে রেডি হতে, তুমি রেডি হও। বলছে কেন, কোথায় যাব, কি ব্যাপার? আমি বলতেছি দোলাভাই কোথাও নিয়ে যাবেন আমাদের, মনে হয় কোথাও বেড়াতে। কোন জায়গায় নিয়ে যাচ্ছে, কেন নিয়ে যাচ্ছে? উনি অনেক মানে প্রশ্ন করতেছেন, তার প্রশ্ন শেষ নেই। আমি বলতেছি উনি রেডি হইতে বলছেন, আমি রেডি হচ্ছি, তুমিও রেডি হও, পরে গিয়ে দেখবো। উনি আমাকে বলেন নাই কোথায় নিয়ে যাবেন, তো তুমি রেডি হও। তো উনি রেডি হয়েছেন। হওয়ার পরে আমার দোলাভাই আমাদের দুইজনকে জাস্ট কিছুটা সময় আমাদের দুইজনকে বোঝার জন্য, দেওয়ার জন্য, আমাদের নদীর ধার আছে যেখানে সবাই ঘুরতে যায়, তেমন একটা ভালো প্লেসে, একটা প্রাকৃতিক সৌন্দর্য একটা জায়গাতে নিয়ে যাওয়া হয়েছে। ওইখানে ফুচকা, চটপটি সবাই খাচ্ছে, গল্প করছে, কাপল বসে বসে হাত ধরতেছে, মানে যেটা অ্যাজ ইউজুয়াল হয়। তো
তো এখানে নিয়ে গেছে এবং বলতেছে যে দেখো তোমরা এই জায়গায় বসো, আমরা ওইদিকে গেলাম। আমার বন্ধুওয়ালা ভাই চলে গেলেন আরেক সাইডে, আমাদের এক জায়গায় দিয়ে গেলেন। উনি পাশে বসে আছেন, আমি পাশে বসে আছি, বাট উনি আমার সাথে কোনো রকমের কোনো কথা বলতেছেন না, খামোশ। আমি ভাবতেছি হয়তো বা শাইনেস বা এটাই ন্যাচারাল, বা কথা বলতেছেন না কেন। আমার বন্ধুওয়ালা ভাই মেবি দূরে থেকে ফলো করতেছিলেন যে আমাদের মধ্যে কোনো কথাবার্তা হচ্ছে না। আমি তাকে কিছু জিজ্ঞাসা করলে উনি হয়তো বা হ্যাঁ অথবা না অথবা মাথা নড়িয়ে উত্তরটা রিপ্লাই করতেছে। তো এইভাবে কিছু সময় অতিবাহিত হওয়ার পরে আমার পুরো টোটাল মুহূর্তটা আমার একদম খারাপ লাগতেছিল যে আমরা আসলাম দুইজন হাজব্যান্ড ওয়াইফ, বাট আমরা প্রেমিক প্রেমিকার মতো হাসি, একটু লাউডলি হাসা, জলিনেস বা আনন্দ করতেছে কথা। আমিও চুপচাপ বসে রয়েছি, সেও চুপচাপ বসে রয়েছে, সেও সোজা দেখে, আমিও সোজা দেখি। আমাদের দুজনের মধ্যে সে জিনিসটা একদমই মানে আমার ভেতর থেকে ফিল হচ্ছে না, কারণ উনি আমার সাথে সেভাবে আসতেছেন না, আমি ওনাকে পাচ্ছি না সেভাবে। আমার ভিতরে আরো বেশি খারাপ লাগতেছে, কি করব আল্লাহ কেন এরকম হচ্ছে। চলে আসলাম, ব্যাগ বাসায় আসলাম। রাতে উনি এ নিয়ে ফার্স্ট ওই দিন রাত্রে, আমাদের বের 1 মাস পরে ফার্স্ট ওই দিন রাতে উনি আমার সাথে কিছু কথা কাটাকাটি করে। কেন তোমার দুলা ভাই আমাকে নিয়ে গেল, কেন নিয়ে গেল, ওকে, উনি এটা ঠিক মতো নেন নাই। তুমি আমার ওয়াইফ, তোমার সঙ্গে আমি তো ঘরেই সময় কাটাইতে পারি, তোমাকে নিয়ে বাইরে যাওয়ার কি আছে? তোমাকে বোঝার জন্য আমাকে বাইরে নিয়ে কেন যাইতে হবে? ওনার এই কথাটার অ্যাকচুয়ালি অ্যান্সার আমার কাছে ছিল না। মানে আমি বলতে গেলে একটা ডাক্তার মানুষের সাথে কথা বলবো, আমি নর্মাল লাইনে পড়ি, আর আমাদের বংশের ফার্স্ট ডাক্তার জামাই যাকে বলা হয়, ঢাকার ছেলে জামাই, সে একটা ভালো ফ্যামিলি বিলং করে, তার ফ্যামিলিতে সবাই ডাক্তার, সবাই ইঞ্জিনিয়ার, সবাই হাই কোয়ালিফাইড। তো আমি তার সাথে তর্ক কখনোই করব না, আমি একদম চুপচাপ ছিলাম। আমি ভাবছি ঠিকই তো, আমার জামাই তো ঠিকই বলছে, এটা বাইরে নেওয়ার কি আছে, ঘরেই তো আমরা দুইজন হাজব্যান্ড ওয়াইফ, তো থাকি না কেন? আসলে মনে হয় আমার দুলাভাই একটা ভুল কাজ করছে। উনি আমাকে যেটা বুঝাইতেন ঠিক আমি সেভাবে ঘুরে যেতাম, বুঝতাম। তো বুঝের জায়গাটা আমাকে সে ফিল আপ করে দিল। আমি বলছিলাম ঠিকই তো। মেবি সপ্তাহে উনি 2 দিন আসতেন আর বাকি দিন আসতেন না, অথবা 3 দিন আসতেন বাকি দিন আসতেন না। তখন বাকি দিনগুলো আমি কেমন যেন অবুঝের মতো হয়ে গেলাম। সেই তো আমার হাজব্যান্ড, সেই তো আমার প্রেমিক, সে আমার পুরুষ, সে আমার জীবনের ফার্স্ট পুরুষ, সে কেন আসছে না? সে হুট করে আসে, হয়তো বা দেখা যাচ্ছে রাত 11টা বেজে গেছে, শুয়ে পড়েছি, আমি কাঁদতেছি, কাঁদতে 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 আমার বিছানাটা পুরো ভিজে গেছে, বালিশটা ভিজে গেছে, উনি আসছেন। আর আমি এখানে বলে রাখি, আমাদের বাসার যখন উনি আসতেন না, তখন আমি আমার মা বাবার সাথে নিচতলায় আমার রুমে আমি থাকতাম, আর উনি আসলে তখন দোতলায় উঠে যাইতাম। মানে আমি কেমন যেন একটা ঘোরের মধ্যে দিন কাটাচ্ছিলাম। কেন আসো নাই এই কথাটা মানে ওভাবে বলার মতো, রুডলি বলার মতো সাহস ছিল না, ওভাবে পরিস্থিতি ছিল না। বলতাম যে কালকে আসলেও তো পারতাম, আমি তো রান্না করছিলাম। মানে এখন ওনার অবর্তমানে আমার যে ভিতরে রাগ, জিদ, প্রশ্ন, অস্থিরতা, হতাশা, পেরেশানি থাকতো, ওনাকে দেখলেই যেন কেমন যেন ঠান্ডা হয়ে যেতাম, একদম রিল্যাক্স। তার সামনেই একদম গলার স্বর আস্তে করে আসলেই তো পারতাম। কেমন যেন একটা চাপা অভিমান, সে আমাকে বুঝুক যে আমি অভিমান করছি, আমি রাগ করছি, আমার খারাপ লাগছে, এটা কেমন যে আমি প্রকাশ করতে পারতাম না। আমার প্রকাশ ভঙ্গিমা ভালো ছিল না, হয়তো এটা শিখি নাই। না, এটাই পারফেক্ট ছিল ইনফ্যাক্ট। কারণ আমি বলবো যে প্রথম পর্যায়ে আসলে রাগটা খুব অ্যারোগেন্টলি না দেখানোটাই বেটার। হয়তো ধীরে ধীরে সেটা লাউড হবে, এটাই স্বাভাবিক। তবে এটা ঠিক যে ওই একটা কথা আছে আমাদের ওই ম্যানেজমেন্টে বলে, এটা গুড ম্যানেজাররা হচ্ছে অলওয়েজ ফায়ারটা না দেখে ফায়ারটাকে স্মেল করে, যে না আগুন লাগতে পারে এখানে, তখনই আগুন নেভানোর চেষ্টা করে। এরা হচ্ছে গুড ম্যানেজার, যেটাকে সহজ ভাষায় বলা হয়। তো আমি জানি না আপনার হাজবেন্ডের ক্ষেত্রে কি হয়েছে, কারণ সংসারও তো একটা ম্যানেজমেন্ট সামহাউ। জি। তারপর মানে হুট করেই, যেহেতু শেষের দিক দিয়ে আমাদের বিয়ে হয়েছে, 1 বছর কেটে গেল, 1 বছর মানে কয়েক মাস আমাদের কাছে। তারপর থেকে আমি নেক্সট ইয়ার মানে 2005 থেকে শুরু করলাম গোনা, যে জানুয়ারি থেকে শুরু হয়েছে। তাদের মানে কলেজ থেকে, রাজশাহী মেডিকেল কলেজ থেকে প্রতি বছরে একটা পিকনিক হয় ডক্টরদের জন্য। তো ওইখানে তার অনেক ফ্রেন্ড সার্কেল, বান্ধবীরা, ছেলে মেয়ে সবাই যাবে। তো এখানে অ্যালাউড ছিল যারা ম্যারিড তারা তাদের ওয়াইফকে নিয়ে আসতে পারে, বা যাদের বাচ্চা কাচ্চা আছে তারা তাদের ছেলে মেয়েদের নিয়ে আসতে পারবে। উনি যখন এসে বললেন যে এখানে আমাদের পিকনিকের অনুষ্ঠানটা হবে, সবাই দূরে যাবে, সরকার থেকে একটা বাস দিয়েছে, সবাই যাবে, আমারও ভালো লাগছে যে তাহলে আমিও যাব, ডাক্তার ওয়াইফ হিসেবে দেখা হবে, সবার সাথে কথা হবে। তো উনি আমাকে বললেন না আমি যাব না। আমি বলছি কেন? আমি তো অলরেডি ড্রেস সিলেক্ট করছি যে যাব একটা, তুমি তো বলছো হবে। বলতেছেন যে হবে বলেছি, কিন্তু তোমাকে নিয়ে যাব এটা তো বলি নাই। আমি বলছি যে এটা কি হইলো, নিয়ে যাবে না? আমি বলছি যে নিয়ে যাবা না? বলছে যে তাহলে আমিও যাব না।
আমি কই কেন, চলো একসাথে যাই। আমি তো বলি নাই তুমি যেও না, একসাথে যাই, দেখা হবে। কই না, ডাক্তারদের মাঝে আমি বিয়ে করেছি, তুমি তো নন মেডিকেল, তো সবাই জিজ্ঞাসা করলে অনেক সময় থাক, ওরা হাসাহাসি করবে, কি দরকার। আমি কই তুমি তাহলে কি দেখে পছন্দ করে, তাহলে তোমার তো উচিত হয়নি বিয়ে করা। এটা নর্মালি বলতেছি। সে বলতেছে যে বিয়ে করছি, আমার ভাল লাগছে, তোমার চেহারা দেখে আমার ভাল লাগছে, আর আমার মনে হয়েছে, উনি তখন বলেই দিলেন যে আমার মনে হয়েছে আমি অনেক কিছু পাবো এই ফ্যামিলি থেকে, আমি হেল্প পাবো। তখন আমি তাকে জিজ্ঞাসা করে ফেললাম কেমন হেল্প, হোয়াট ইজ হেল্প। এই প্রশ্নটা রেখে আমরা একটা বিরতিতে যাই প্রিয় শ্রোতা। সংসার একটা অনেক বড় যুদ্ধক্ষেত্র। যারা সংসার করছেন এবং বিশেষ করে যারা 20, 30, 40, 50 বছর পার করে দিয়েছেন সংসার, এরকম পাওয়া খুব মুশকিল। 50 বছরের সংসার জীবন হয়তো অতদিন বেঁচে থাকে না, তো থাকে 2-1 রেয়ার আছেন। এই যে 20-30 বছর যাবত যারা সংসার করেন, এদের সেলিব্রেশনটা অনেক বড় করে হওয়া উচিত। বড় করে হওয়া উচিত এই কারণে যে এই লম্বা সময় ধরে তারা নিজেদেরকে মানিয়ে নিয়েছেন। এবং এটা ঠিক যে একটা মানুষের সম্পর্কে থাকা, মানে রিলেশনশিপে থাকা, ফ্রেন্ডশিপে থাকা বা প্রেমে থাকা, যেটাই বলি না কেন, সেটা আর সংসার দুটোই কিন্তু অন্যরকম আলাদা বিষয়। কারণ দুটো মানুষ যখন কাছে আসেন, ওই যে উনি যেটা বলছিলেন যে ফিলিংসের জায়গাটা, অনুভূতির জায়গাটা, একটা স্বপ্নের জায়গাটা, একটা ইলিউশনের জায়গাটা, ওই ইলিউশন জায়গাটা তখন থাকে না। ওরা যখন বাস্তব হয়ে ধরা দেয় এবং সেই বাস্তবতা আর মনের স্বপ্নের জায়গাটা যখন বিপরীতমুখী হয়, তখন শুরু হয় অন্যরকম একটা যুদ্ধ। সেই যুদ্ধে কাউকেই পাওয়া যায় না, ইনফ্যাক্ট পাশে কাউকে পাওয়া যায় না ইনফ্যাক্ট এই কারণে যে আমাদের পারিবারিক শিক্ষাটা এরকম না যে আমরা একদম ভেতরে গূঢ়, মানে নিগূঢ় বিষয় যেটা আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ, সেগুলো নিয়ে কেউ ডিসকাস করার মতো থাকে। এবং এটা আসলে খুব গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলো নিয়ে এখন আমাদের সমাজে অনেক কথা হচ্ছে, ছোটখাটো বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, মেয়েরাও অনেক নিজেদের ভয়েস রেইজ করছেন। এবং আমার মনে হয় যে এই বিষয়গুলো সাইকিয়াট্রিক অ্যাঙ্গেল থেকে আরো বেশি পরিমাণে ডিপলি ব্যাখ্যা হওয়া প্রয়োজন। কারণ দুজন মানুষ যখন সংসার করেন, তখন দুজন মানুষের চলতে ফিরতে যে বিভিন্ন রকমের সমস্যা, সেই সমস্যা সমাধানের জন্য সেরকম ইনস্টিটিউট থাকা উচিত, সেরকম লেখাপড়া থাকা উচিত, সেরকম প্রতিষ্ঠান থাকা উচিত যেখানে গিয়ে মানুষ নিজেদের কাউন্সিলিংগুলো নিতে পারে। আমরা গেস করছি যে এই সংসারটা হয়তো ভবিষ্যতে আমরা যা শুনবো সেটা আরো বিপরীতমুখী হয়েছে, কিন্তু সবসময় যে কথাটা বলি, জীবন আমার সাথে কথা বলো, আমার আব্বাকে বলিও, তুমি বলতে পারবা না। আমি কই যে আমি কি বলবো, এলোমেলো হয়ে যাবে, হয়তো আমি তাদের বুঝে বলতে পারবো না। তো তোমার কথাটা বড়দের সাথে তুমি সেভাবে, তুমি একজন শিক্ষিত মানুষ, সুন্দরভাবে উপস্থাপন করতে পারবা। তো এই কথাটা যখন বললাম, তখন উনি বললো যে ঠিক আছে, সময় হোক, আমি চলে যাওয়ার আগে তোমার বাবা মায়ের সাথে বসবো। মানে ওনার ট্রেনিং শেষ হয়ে গেল, উনি যেদিন চলে যাবেন তখন বলবেন। তো 2005-এ ওনার অগস্টে ট্রেনিং শেষ, তো উনি চলে আসবেন ঢাকায়। তারপরে আমাদের উঠায় নেওয়া যা হবে হবে। ইন দ্য মিন টাইম ওর ফ্যামিলি থেকে কেউ আসেনি আপনাদের এখানে আপনাকে দেখতে না। বা কেউ ই করতে আসেনি? না, Okay. তাদের যেহেতু বাবা ছিল না, তো পরবর্তীতে ধীরে ধীরে বুঝলাম যে এটাই নর্মাল, Okay. তাদের ফ্যামিলিতে এটা নর্মাল। কারণ মায়ের তেমন একটা অবস্থান তাদের জীবনে এটাই আছে যে তার মা মানে ধর্মীয় অনুশাসন অনেক পালন করেন, একদম 24 ঘন্টায় নামাজে আমার শাশুড়ি বসে থাকেন, কোরআন, নামাজ, খতম, এইসব নিয়েই উনি অনেক ব্যস্ত। দারুণ মজার ব্যাপার যে আমার শ্বশুর যে সময় বিয়ে করেন, উনি ইঞ্জিনিয়ার ছিলেন খুলনাতে। তো যখন ওনারা সরকারি কোয়ার্টার থাকতেন, তখনই আমার ননাস প্রেম করে আমার এই নন্দায়ের সাথে বিয়েটা হয়েছে ভেগে। যে সময় আমার শ্বশুর বিয়ে করেছেন, সে সময় আমার ননাসও বিয়ে করেছেন। তো এত কিছুর পর এখন হুজুর যা হোক হয়ে গেছেন হুজুর, ওকে ঠিক আছে, নো প্রবলেম, মানুষ চেঞ্জ হয়। তো ওনার একটু আপত্তি ছিল যে মিঠু কেন একা একাই মেয়ে দেখে বিয়েটা করলো, আমাকে জামাই হিসেবে, আমি তো বংশের হেড, আমাকে নিয়ে আসা কেন হলো না। উনি মনক্ষুণ্ণ, উনি রাগ, উনি কথা বলবেন না। আর উনি যদি আমার জামাইয়ের সাথে কথা না বলেন, তাহলে আমার শাশুড়িও মানে একটু সহজভাবে আমাকে মেনে নেবেন না। তারপরে এভাবে তার ফ্যামিলি থেকে মানে একটু দলাদলি চলতেছে যে তারা আসবে কি আসবে না, নিবে কি নিবে না। তো আমার জামাই চলে যাওয়ার প্রস্তুতি চলতেছিল, মানে একটা মাস, যে শেষের মাসটা চলতে চলতে মানে সে সবকিছু গুছাচ্ছে, সে তার ক্লিনিকে কাজ করতেছে, এখান থেকে যে টাকাটা আসে আমাকে বলছে যে দেখো, এখন তো তোমার কাছে বেশি আসতে পারবো না, আমি একটু ক্লিনিকের সময় দিই, কারণ এখান থেকে সার্টিফিকেট পাবো এবং বেশ কিছু টাকা পাবো, এই টাকাটা দিয়ে বাসায় নিয়ে যাবো। সে অলমোস্ট সে 1.5 লাখের মতো সব মিলিয়ে তার টাকা সে গুছাইছে। তো আমার হাজবেন্ড বললো যে আমি কিছু টাকা ইনকাম করতেছি, তো এটা বাসায় নিয়ে যাবো। আমি বললাম ঠিক আছে, নিয়ে যাও, সমস্যা নেই। কিন্তু পরবর্তীতে হুট করেই জানলাম যে শেষের একটা মাসটা তো অনেক কিছু জানতে পারছি। হুট করেই যখন সে আমার বাসাতে আসতো সপ্তাহে 1 দিন বা 2 দিন, 1 ঘন্টা 2 ঘন্টার জন্য, অথবা ওভারনাইট, তো যদি কখনো দুপুরে আসতো কিছুক্ষণ থেকে বৈকালবেলায় চলে যেত, তখন সে আমার সঙ্গে আছে। এই সময়তে কল আসে বারবার, তার কিন্তু মোবাইল আছে, কল আসে। আমি আগে বলছি আমার মোবাইল ছিল না, কল আসে। তো উনি কল কেটে দেন। আমি তখন বলতাম যে কল রিসিভ করো, তো হয়তো তোমার কোনো ফ্রেন্ড বলছে হ্যাঁ ডক্টর রেমন নামে বা অন্য কোনো ডক্টরের নাম দিয়ে সেভ করা আছে। আচ্ছা। তো উনি কেটে দিতেন, আমি বুঝতাম না।
আমি তো মনে করি হ্যাঁ ফ্রেন্ড সার্কেল ডাক্তার মানুষ থাকতেই পারে, ডাকতেছে। উনি কাটতে কাটতে এক সময় পুরো মোবাইল বন্ধ করে দেয়। আমি বলি যে তোমার ফ্রেন্ড ফোন করতেছে, কেটে দিচ্ছ বা সাইলেন্ট করে রাখো, কিন্তু ফোন বন্ধ করে দিলে অনেক পেশেন্ট তো ফোন দিবে তোমাকে এখন ডিউটির সময়, থাক থাক বাদ দাও। তো আমার ভিতর থেকে কেমন জানি বলে না, মেয়েদের একটু সিক্স সেন্স একটু বেশি থাকে, স্বাভাবিক। হ্যাঁ, এটা থাকে। তো আমার কেমন জানি খটকা লাগতো। আমি দেখতেছি, আমি সন্দেহ করি না, কিন্তু বলতেছি সন্দেহ করি না, কিন্তু কেমন জানি খটকা লাগতেছে তার অ্যাটিটিউডে। সে কেটে দিচ্ছে, মোবাইল বন্ধ করে দিচ্ছে, তার ফ্রেন্ডরা তো ফোন করে, আমার সামনে রিসিভ করে। তো সে যখন ওয়াশরুমে বা বাইরে কোথাও একটু কিছু সময় জন্য যাইতো, এটা চোরামি বলতে হয়, এটা অভদ্রতা বলতে হয়, কিন্তু আমি সেই অভদ্রতা করেছি। তার মোবাইলটা অন করে, এটা জানি না ওয়াইফরা করে কিনা, সেটা ফার্স্ট আমার ছিল যে তার নাম্বার চুরি করা যাকে বলে, তার সেই নাম্বারগুলো আমি চুরি করছি। ডায়াল নাম্বার বা রিসিভ অত ভালো করে বুঝি না মোবাইল চালানো। তারপর তার ডায়াল আর রিসিভ এরকম নাম্বারগুলো একটু টুকে নিয়ে তাড়াতাড়ি আবার মোবাইল বন্ধ করে রেখে দিয়েছি। এই অন্যায়টা করছি, কিন্তু করাটা আমার মানে আমার জন্য সুখকর হয় নাই। হয়তো অনেক কিছু না জানাই বেটার আমার জন্য ছিল। তো আমি তখন সেই নাম্বারটুকে নিয়ে বললাম যে মোবাইল নেই। সো এটা বাইরে গিয়ে, আগে দোকান এখনো আছে কিন্তু এখন সেটা নেই, বাইরে দোকানে গিয়ে, মোবাইলের দোকানে গিয়ে টাকা দিয়ে মোবাইল নিয়ে কথা বলতে হইতো। তো এখন আর মনে হয় সেটা হয় না। তো আমি দোকানে গেছি, মাকে বলছি মা কিছুক্ষণের সময়ের জন্য বাইরে থেকে আসতেছি। আমি বাইরে গিয়ে টাকা দিয়ে মোবাইলে দোকানে গিয়ে তখন নাম্বার ডায়াল করে, যখনই নাম্বার ডায়াল করছি ওই পার থেকে আমার কাছে একটা আওয়াজ আসে মেয়ের। তখন আমি থ হয়ে গেছি, ডাক্তার রেমন মেয়ে। তারপর আমি বলছি হ্যালো আপু, আসসালামু আলাইকুম। তখন বলছে ওয়ালাইকুম আসসালাম। জি আপু আপনি, আমি একটা মানে অন্য একটা নাম বলছে, আপু আপনি এই না? বলছে না আমি রেনু। আপু আপনি জায়গাটা কোথায় ছিল আপু? আপনি না বলছিলেন আমাকে ফোনে, আমি ভুলে গেছি। আমি জাস্ট বানিয়ে বানিয়ে আন্দাজেই কথা বলতেছি তার সাথে, মেয়ে মানুষ কথা বলাই যায়। আপু আপনার এখানে আসতে চাইছিলাম, আপনি ঠিকানাটা যে কি বলছিলেন আমি ভুলে গেছি, আপু আরেকবার বলবেন? কেন, ভার্সিটি এত নম্বর হল। সে যাক হলের নাম বলছে। আমি তখন ঠাস করে ফোনটা, তার নামটা শুনে, তার প্লেসটা শুনে, আমি লোকেশন শুনে আমি কেটে দিয়েছি। তখন আমি পুরা হয়ে গেলাম যে আমার হাজবেন্ডের হয়তো বা কোনো মেয়ে বান্ধবী আছে, এবং সেটা বান্ধবীর চাইতে একটু বেশি। সে ডক্টর রেমন না, সে একটা রাজশাহী ভার্সিটিতে পড়া, একটা ম্যাথের সাবজেক্টে পড়া একটা মেয়ে বান্ধবী। তো তার সাথে অ্যাজ ইউজুয়াল থাকবে মেডিকেল স্টুডেন্টদের সাথে বন্ধুত্ব। এভাবে একটা মানে ভার্সিটির মেয়ের সাথে নিশ্চয়ই এটা রিলেশনশিপটা অনেক গাঢ় আসে। যেহেতু নামটা চেঞ্জ করে রাখছে, আমার খুব খারাপ লাগছে। আমি ওনার ক্লিনিকের সাথে সাথে চলে গেলাম, বাসায় ফেরত না এসে আমি সেই বাইরে থেকে, দোকান থেকে আমি তার ক্লিনিকে চলে গেছি। গিয়ে হুট করে আমাকে দেখে সে শকড হয়ে যায়, তুমি এখানে আমাকে ফোন দিয়ে আসলে না, কেন আসছো, কি ব্যাপার? আমি কই তোমার সাথে একটু কথা আছে, বসো। বসায় রাখছে আমাকে। তারপরে তার অনেক পেশেন্ট ছিল, সে একটার পর একটা রুগী দেখতেছে। আমি বসে রয়েছি, বসে থাকতে থাকতে অলমোস্ট 2 ঘন্টার মতো হয়ে গেছে, অনেক রাত হয়ে যাচ্ছে। তো রাত হয়ে যাচ্ছে, আমি সন্ধ্যা 7টাতে গেছি, 2 ঘন্টা হয়ে গেছে। আমি বলছি যে এখন পর্যন্ত সে আসে না, সময় দেন। আমি তো তাকে বাসায় নিয়ে গিয়ে তার সাথে আমি কথা বলতে পারবো না, কারণ হয়তো বা এই সাবজেক্টে কথা বলতে লাগলে আমার মা বাবা কিছু জানতে পারবেন, এটা ঠিক হবে না, শুভকর হবে না। তো আমি তার জন্য ওয়েট করতেছি যে সে আসবে, আমার সাথে কথা বলবে, হয়তো বা সে কিছু বুঝতে পারছে। আমি কিভাবে কথাটা উঠাবো আমি নিজেও বুঝতেছি না। পরে উনি আসছেন, ওনাকে আমি বললাম যে রেনু নামের কাউকে কি চেনো? রেনুকে তুমি রেমন নাম দিয়ে সেভ করছো? এই সেই রেমন, ডক্টর রেমন। তখন সে বলতেছে যে এই কথা এখানে বলার জন্য তুমি আসছো? এটা তো তুমি বাসায় আমাকে জিজ্ঞেস করতে পারতা। আমি বলতেছি যে আমি তো শিওর ছিলাম না যে তুমি বাসায় যাবা কিনা। আমার খারাপ লাগতেছে, আমি টোটালি কাঁদতেছি। অথচ সে আমাকে এমন ভাষায়, মানে কড়া ভাষায় সে আমাকে কথাটা বলতেছে, হ্যাঁ যেন আমি একটা অপরাধ করছি, আমি একটা মেয়ে মানুষ হয়ে কেন ঘরের বউ হয়ে ক্লিনিকে আসলাম, আমি অন্যায় করলাম। মানে তখন আমারও মনে হচ্ছে যে ঠিকই তো, আমার মনে হয় বাসায় থাকা উচিত ছিল। তো আমার ভিতরে এত অস্থিরতা শুরু হয়ে গেছে যে প্রেমিকা, মানে এটা আমার কাছে শক। প্রেমিকা আছে, আবার মিথ্যা কথা বলতেছে। বাসায় চলে গেলাম, আমি বললাম যে তুমি তাহলে চলে আসো, বাসায় আমরা কথা বলবো। আমি বাসায় গিয়ে ওয়েট করতেছি, উনি রাতে আসছেন, খাওয়া দাওয়া হয়েছে, সবকিছু হয়েছে। পরে আমি কান্নাকাটি করতেছি, মানে ওনাকে বলতে পারছি না, কান্নাকাটি করতেছে যে তুমি আমাকে এভাবে ধোকা কেন দিতেছো, কে মেয়েটা, তুমি আমাকে বলো। তখন সে বলতেছে এত কান্নার কি আছে, সে আমার এক্স লাভার। আমি তখন আমি কই যে তাহলে আগে কেন আমাকে বলো নাই? তখন বলতেছে শুনবা, এসব কথা শুনতে হয়, বলো সমস্যা নেই, সব বলো, আমি শুনবো। তখন সে ওই রাতে, সারাটা রাত আমার মনে আছে যে ভোর একদম 6টা বেজে গেল, সূর্য উঠে গেল, সবকিছু হয়ে গেল, কিন্তু তার কথা শেষ হলো না। আমি সারাটা রাত জেগে তার কথা শুনতেছি, সবকিছু বললো। একটা ওয়াইফ হিসেবে মানে মানুষ অনেক রিয়াক্ট করে যে হ্যাঁ কেন আগে হয়নি। আমার মাথার মধ্যে কখনো আসে নাই যে তার প্রেমিকা থাকতে পারে, কি তার একটা লাভার থাকতে পারে, বা এত কিছু হইতে পারে।
সে আমাকে সারা রাত বললো তার কয়টা প্রেমিকা ছিল, কিভাবে তার আসছে। সে যখন তার চাচার বাসায় ছিল তখন প্রেমিকা ছিল, যখন সে এখানে অ্যাডমিশন নেয় তখন একটা যে ফার্স্ট গার্ল ছিলেন মেডিকেলের ওনার সঙ্গে থাকতো, সে তার প্রেমিকা ছিল, কিন্তু মেয়েরা বিয়ে করতে রাজি হয় নাই। এভাবে সে এক নাগাড়ে অনেক কথা সে বলে গেল। আর একটা মেয়ে ছিল, নাম ছিল অ্যানি, ডাক্তার মেয়ে। সে তার জন্য পাগল ছিল, সে তাকে ভালোবাসতো না, সে আরেক মেয়েকে ভালোবাসতো, তাকে পাত্তা দিত না। এই মেয়ের সাথে তার অনেক ইন্টিমেসি এত বেশি ছিল যে অলমোস্ট হাজব্যান্ড ওয়াইফ পর্যন্ত চলে গেছিল। তো ওই মেয়েটা আবার রাজশাহীর স্থানীয় ছিল, তার বাড়ি আবার ছিল আমাদের বাসা থেকে অল্প কিছু দূরে। তো এই সব অনেক কিছু মিলে সে যখন বলতে থাকলো, তারপরে আমাকে বিয়ে করার আসল ঘটনা তার মুখ দিয়ে বের হয়ে আসলো। সে বলল যে আমি এই মেয়েটাকে, মানে তার ফার্স্ট যে ক্যাপ্টেন ছিল, মেয়েটাকে প্রেমের অফার দিয়েছিল, সে নাকচ করে দিয়েছে। পরে যে মেয়েটা আরেকটা ডাক্তার মেয়ে ভালোবাসছে, সে আমার হাজব্যান্ড আবার নাকচ করে দিয়েছে, কারণ সে সুন্দরী ছিল না। কিন্তু তার সাথে অলমোস্ট হাজব্যান্ড ওয়াইফের মতো রিলেশন এমনি হয়ে গেছিল। মেয়েটা একটু বেশি ছিল যে বিয়ে করবেই, আমিও ডাক্তার তুমিও ডাক্তার, কিন্তু আমার হাজব্যান্ড সুন্দরী খুঁজতেছিল। মানে এরকম মেয়ে যতই বান্ধবী হোক, এগুলো সব হয়েছে অ্যাজ ইউজুয়াল, বাট আমরা বিয়ে করবো না। তারপরে যখন তার থার্ড মানে লাভ বলতে পারেন তার লাইফে, তো ভার্সিটির এই মেয়েটা রেনু নামের মেয়েটার সাথে তার অনেক দূর। মেয়েটার হাজব্যান্ড ছিল আমেরিকায়, মেয়েটা এখানে থাকতো, সে ঝিনাইদহের মেয়ে। তো রাজশাহী তো কেউ চেনে না, দুজন মিলে এমন ভাবে ঘুরতো যেন হাজব্যান্ড ম্যারিড ছিল। হ্যাঁ, মেয়েটা ম্যারিড ছিল। আচ্ছা, আমার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে মেয়েটার সঙ্গে সম্পর্ক কি আপনার বিয়ের আগে না বিয়ের পরে? বিয়ের আগে। বিয়ের আগে থেকে সম্পর্ক? হ্যাঁ, আমি এই শেষের মাসে এগুলো জানতে পারছি, একটা মাসে। তো তারপরে বিয়ের আগে থেকে তার সাথে সম্পর্ক। এই মেয়েটার সাথে তার এতটা সম্পর্ক ছিল যে আমার হাজবেন্ড তার জন্য এতটা পাগল হয়ে গেছিল, বলছিল যে তুমি তোমার হাজবেন্ড আমেরিকায় আছে, তাকে তুমি ডাইভোর্স দিয়ে তুমি আমার সাথে বিয়ে করো। সে আনম্যারিড ছেলে, ওই মুহূর্তে ওই এত বছর আগে তার এত মেন্টালিটি এমন ছিল যে সে একটা ডাইভোর্স মেয়েকেও বিয়ে করতে রাজি। মানে তার প্রেম এতটাই পাগল ছিল। আমি পরবর্তীতে যখন শুনলাম তখন আমার মনে হচ্ছিল পায়ের নিচে কিছু নেই, কারণ আমি এটা নিতে পারছিলাম না সেই মুহূর্তে যে তার প্রেমিকা ছিল, প্রেমিকা থাকে। বিকজ অফ আপনার পাস্ট, বিকজ আপনি যেভাবে বড় হয়েছেন সেই জায়গাটা থেকে এটা নেওয়াটা খুব অস্বাভাবিক ছিল। দিস ইজ দ্য থিং, প্রিয় শ্রোতা, কজ আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি, দিস ইজ অ্যাবসলিউটলি মোর দ্যান ড্রামা, টেলিভিশন নাটক কিংবা সিরিয়াল, উপন্যাস, সবকিছু যেগুলো বড়। এবং বড়ই কারণে যে এই ডিলেমাগুলো আমাদের সংসার জীবনের যে ডিলেমাগুলো, বা আমাদের যে বড় হয়ে ওঠা, বা আমাদের দুটো ছেলে মেয়ে যখন দুজন কাছাকাছি থেকে একটা একই সাথে একই রাস্তায় হাঁটা শুরু করে, দুই রাস্তা থেকে এসে এই দুই রাস্তার যে ব্যবধান, সেই ব্যবধান একটা রাস্তায় মিলিত হওয়ার পরে যে সংঘর্ষটা তৈরি হয়, সেগুলো নিয়ে আমাদের সমাজে খুব একটা লেখালেখি, খুব একটা পত্রপত্রিকা, খুব একটা মিডিয়া কিংবা খুব একটা গণমাধ্যমে আসে না। এবং যে কারণেই আমাদের এন্টারটেইনমেন্টের জায়গাটা খুব বেশি বলা যেতে পারে একেবারেই এক ধরনের সীমারেখার মধ্যে তারা থাকে। এবং যেই রিয়েল লাইফ ড্রামাগুলো বা রিয়েল লাইফ যে ঘটনাগুলো আসে, সেগুলো আসলে সামনে নিয়ে আসলে কেউই বলতে চায় না, বা আমরা বলতে পছন্দ করি না, বা প্রয়োজন মনে করি না। তো সেই জায়গাটা থেকে আমাদের এই জীবন গল্প অনুষ্ঠানের প্ল্যাটফর্মটা একদম ফুললি ডিফারেন্ট। কজ আমরা যেগুলো আসলে আপনাদের সামনে তুলে ধরি, সেটা আপনারই জীবনে ঘটে যাওয়া কিংবা আপনার পাশের বাড়ির মানুষের জীবনে ঘটে যাওয়া, এবং এগুলো গণমাধ্যমে প্রচার হয়, সেই জায়গাটা থেকে বিশ্বাস করাটা খুব ডিফিকাল্ট, কিন্তু নিজের জীবনে হয় সেটা বিশ্বাসযোগ্য। ঠিক আছে, সো ইটস আ ওয়ান কাইন্ড অফ চ্যালেঞ্জ ফর আস অ্যাকচুয়ালি। যাই হোক, ওই জায়গাটা এবার নাই বা গেলাম। আমরা খুবই কৃতজ্ঞ যে মানুষ এসে এই কথাগুলো বলছে, এবং আমরা বিশ্বাস করতে চাই যখন আমরা এই ধরনের ফিডব্যাক পাই। আপনারা নিজেরাও আমাদের ইউটিউব চ্যানেলে গেলে কমেন্ট সেকশনে গিয়ে দেখবেন যে অনেক ছেলেমেয়েরাই লিখে যে এই গল্পগুলো শুনে আমাদের নিজের জীবনটা আমরা পাল্টে ফেলেছি। এবং এরকম কমেন্টস আমি পাই, আমার খুব ভালো লাগে পড়তে, যে আমার আজকের এই জীবন গল্পটা শুনে এরকম একজন লিখেছে যে আমার দুটো হাত ছিল না, কিন্তু আমার দুটো পা ছিল না, আমি ভুলে গেছি আমার দুটো হাত না থাকার কষ্ট, দুটো পা না থাকার কষ্ট। এটা আমাদের অনেক বড় অর্জন। জি, আপনি যেটা বলছিলেন সেটা আপনার জন্য খুব স্বাভাবিক, কারণ আপনি ওই পরিবেশে বড় হননি, আর তার জন্য এটা খুব স্বাভাবিক, কারণ হয়তো সেই এরকম একটা পরিবেশে বড় হয়েছে। কিন্তু দুজন মিলিয়ে এখন সামনের দিকে কি ঘটনা ঘটেছে সেটাই আমাদের জানার বিষয়। বলুন, তারপর কি হলো? তারপর সে বলতে থাকলো, আমি নিতে থাকলাম কথাগুলো। নেওয়ার পরে মানে আমার তো কিছু ছিল না যে আমি বলবো, কিন্তু সে বললো, সেগুলো আমি নিতে পারছিলাম না, তবু নিতে হবে, কারণ হাজবেন্ড। প্রশ্ন ছিল যে আপনাকে সে কেন বিয়ে করেছে, সেটা তো সে বলল। হ্যাঁ, আমার প্রশ্ন এটাই ছিল। তখন সে আসল কথাটাতে আসলো যে তোমার ও সেই মেয়ের সাথে তোমার বিয়ে হয়েছে, বাহ ভালো, তো সুন্দর, তো তোমাদের দুজনকে মানাইছে। তো উনি এই কথা বলে চলে গেছেন। আমি ওনাকে পরবর্তীতে বাসায় এসে আমার মাথার মধ্যে একটা কথাই ঘুরতেছে। উনি বুঝতে পারছেন, উনি বুঝতে পারছেন যে আমার এই কথাটা খটকা লাগছে। মানে আমি এতটা বোকা না যে এটা প্রশ্নটা রিটার্ন তাকে করব না। উনি একটু উসকুস করলেন বাইরে। পরে বাসায় এসে আমি তাকে আস্তে করে জিজ্ঞাসা করলাম, উনি আমাকে তো আগে কখনো দেখেন নাই, বিয়ের আগে আমি তোমার সাথে কখনো ঘুরি নাই, কোন মেয়েকে বললো বুঝলাম না, তোমার কি কোনো ফ্রেন্ড, কোনো মানে তোমার মেডিকেল স্টুডেন্ট এরকম কেউ হবে? বলছে যে না, এটা রেনু।
আমি তখন আরেকটু পড়ে গেলাম, মাথার উপর বাজ, এটা কি বললো। মানে তার সঙ্গে সে এই জায়গাতেও আসছে এবং তার ফ্রেন্ডের বাবাও দেখছে। তখন আমি বলছি, তোমার ফ্রেন্ডের বাবাও সে মেয়েকে দেখছে, তুমি ফ্লাশ করছো এগুলো ফ্যামিলি মানে মানুষদের দেখাইছো? বলছে যে হ্যাঁ, এই মেয়েটার সঙ্গে তো আমি ঢাকাতে অনেকবার গিয়েছি, মেয়েটাকে বাসায় থুইতে, মানে তার চাচার বাসায় থুইতে মেয়েটাকে নেমে অনেকবার ট্রেনে জার্নিও করছি। এখানে একটা বিষয় একটু আমি ইন্টারাপ্ট করছি। একটা হচ্ছে যে সে আপনাকে সমস্ত কিছু বলে ব্যাপারটা কি অ্যাপোলজির পর্যায়ে নিয়ে গিয়েছিল, যে না আমার জীবনে এগুলো ভুল, এখন যা আছে তুমি আমার সবকিছু, সো সামনের দিকে আমরা আগাই, এই ব্যাপারটা এরকম ছিল নাকি জাস্ট আপনাকে বলার জন্যই বলা, কিন্তু সেগুলা সে খুব ডেসপারেটলি মুভ করতেছিল বিকজ হি ইজ এ ডক্টর? সে এগুলো আমাকে বলে যে অনুতপ্ত সেই জন্য বলা না, জাস্ট সে গর্ববোধ করতে এগুলো বলে। সো উনি গর্বভাবেই নর্মালি বলে যাচ্ছেন, আমি নর্মালি বোকার মতো বসে বসে শুনতেছি। তো আমি শুনে যাইতাম কথাগুলো। তারপরে কেমন লাগতো যে আসলে মেয়েটা খুব ভাগ্যবতী ছিল যে তাকেই ভালোবাসছে, আর অ্যাকচুয়ালি আমার সাথে বিয়েই করছে, ভালোবাসাটা মেবি আমার জন্য হয় নাই। তো ঠিক আছে, ওইখান থেকে আমি খামোশ হয়ে গেলাম। পরে উনি বিয়ের পরেও যে ওই মেয়ের সাথে দেখা করছে, এটা এই কথায় কথায় সে বলে ফেলছে যে আমার বিয়ের পরে মেয়েটা আমাকে বারবার ফোন দিতেছিল, আমি তার সাথে যোগাযোগ করতেছিলাম না। তখন মেয়েটা বুঝতে পারছে, তখন বলছে যে তোমার লাইফে কি কেউ কোনো নতুন মেয়ে আসছে? তখন আমি বললি যে হ্যাঁ, আমি বিয়ে করেছি। তখন মেয়েটা অনেক শকড হয়ে যায়। তখন আমার নাকি ছবি দেখাইছে, এক কপি ছবি দেখাইছে, দেখে বলছে এটা আমার ওয়াইফ। তখন সে মেয়েটা নাকি অনেক কান্না করেছে, তার সাথে দেখা করতে এসে অনেক কান্না করে পরে মেয়েটা চলে গেছে। এরপর থেকে নাকি মেয়েটা নিজে থেকে যোগাযোগ করতো না, বাট আই ডোন্ট নো সে যোগাযোগ করে কি করে না। কিন্তু বিয়ের পরে তারা যে দেখা করছে এটা আমার কাছে খুব অবাক লাগছে। আর একবার সে মানে বিয়ের কিছুদিন পরে যখন রোজা ছিল, তখন আমার হাজবেন্ড আমার কাছে অনুমতি চাচ্ছে যে আমি ইউনিভার্সিটিতে কিছু ফ্রেন্ড সার্কেলের সাথে রোজার ইফতারি করতে যাব, তুমি কি অ্যালাউ করতেছো? আমি বলছি যে হ্যাঁ, যাবো না কেন। আমি জানি নাই যে ভার্সিটিতে ইফতারি করতে মেয়েটার সঙ্গে গেছে বিয়ের পরেও। যাই হোক, সে বিয়ের পরেও রিলেশনশিপটা মেনটেন করে চলে গেছে। তো আমার কাছে মনে হয়েছে এটা বোধহয় নর্মাল ডাক্তার মানুষ করছে, করুক। আমার কাছে এটাই মনে হয়েছে নর্মাল ডাক্তার। ঠিক আছে, উনি যখন এরকম করলেন, শেষে যখন সবাই ফেয়ারওয়েল দিতে চাইলো, ফেয়ারওয়েল দেওয়ার পরে আমাকে নিয়ে যাওয়া হলো। আমাকে বললো, নিয়ে যাওয়া হয়নি, আমাকে বলছে যে তুমি অমুক রেস্টুরেন্টে চাইনিজে চলে আসবা। আমি গেলাম, রেডি হয়ে গেলাম। তার সমস্ত বন্ধুরা আসছে, বান্ধবীরা আসছে, সবাই বসে আছে, খাবার দেওয়া হয়েছে, সার্ভ হয়েছে। আমার হাজবেন্ড যে একটা, আপনারা সাধারণত দেখেন যে একটা হাজবেন্ড সবসময় তার ওয়াইফকে ফার্স্ট টাইম যখন তার ফ্রেন্ড সার্কেলের সাথে পরিচয় করে দেয়, ইন্টারাকশনটা এমনভাবে হয় যে শি ইজ মাই ওয়াইফ অ্যান্ড শি ইজ খেয়ালি, কি সে এটা করে সেটা করে, এটা বলে। উনি এমন কিছুই বলেননি, বলছে আসো বসো এখানে। ওনারা জিজ্ঞেস করছে এটা ভাবির সাথে পরিচয় করায় দে। হ্যাঁ হ্যাঁ, এটা তোদের ভাবি। বাস হয়ে গেল। তারা আমাকে ফুল দিল, আমার হাতে অনেকগুলো ফুলের তোড়া ছিল। তারপরে সেখানে যখন খাওয়া দাওয়া শুরু করা হলো, আমাকে বসানো হয়েছিল মেয়েদের সাইডে আর তারা বসছিল ছেলেদের সাইডে। খাবার যখন সবার প্লেটে দেওয়া হচ্ছিল, আমি একটু এমন যে মানে হুট করে কোনো খাবার নিজের পাতে তুলে নিতে পারি না, মানে কেমন হেজিটেশন আসে ভেতর থেকে। যদি কেউ তুলে দেয় তাহলে নেওয়ার সাহস করি। আমি একটু বসে আছি, ভাত প্লেটে ওরা সার্ভ করে গেছে, তো ছেলেগুলা মেয়েদেরকে খাবার তুলে দিচ্ছে। তারপরে আমি দেখলাম যে আমার হাজবেন্ড তার যে রাজশাহীতে এসেই যে তার ফার্স্ট মানে গার্ল ছিল, তার ক্লাসমেট, তাকে ভালোবাসতো, কিন্তু সে তাকে রিফিউজ করে দিয়েছে যে না, তোমাকে ভালোবাসবো না। সেই মেয়েটার প্লেটে এসে খাবার সুন্দর আমার সামনে বসে বসে উঠাই দিচ্ছে। তো আমার মনে হচ্ছে যে এটাই মনে হয় নর্মাল, কারণ বান্ধবী দিচ্ছে, খাওয়াচ্ছে। কিন্তু আমার কাছে মনে হলো আমি মনে তুলে দিতে হয় না। আমি জানি না, আমি মন্তব্যটা করতে বাধ্য হচ্ছি। আমি সবসময় বলি যে জীবন গল্পের একটা মারাত্মক সীমাবদ্ধতা হচ্ছে ইটস আ ওয়ান সাইডেড স্টোরি। এখানে যিনি এসে বলেন তিনি তার গল্পটাই বলেন, আপনি যদি বিশ্বাস করতে চান তাকে বিশ্বাস করতে হবে অন্ধের মতো। সো বলার জায়গা থেকে হয়তো বা ওনার হাজব্যান্ড এখানে যদি উপস্থিত থাকতেন সেই সময়ে, যিনি যার সম্পর্কে বলছেন, তিনিও হয়তো বলতে পারতেন বিষয়টা কিরকম ঘটেছে। তবে আজকে যিনি বলছেন খেয়ালি, তাকে যদি আপনার বিশ্বাস করতেই হয়, সমস্ত কিছু বিশ্বাস করে আপনার এতটুকু বলতে হবে যে আপনার হাজব্যান্ড অনেক লাকি হাজব্যান্ড। অফকোর্স ওই গল্পটা পর্যন্ত যে ওয়াইফকে এত বড় একটা গল্প বলার পরে ওয়াইফের প্লেটে খাবার তুলে না দিয়ে সে তার এক্স গার্লফ্রেন্ডের প্লেটে খাবার তুলে দিচ্ছে, এটা আসলে হিন্দি সিরিয়ালকেও হার মানিয়েছে, যেখানে মেকআপ পরে ঘুমানো হয় সেটাকেও হার মানিয়েছে। দিস কাইন্ড অফ স্টোরি। ওকে, বলুন। তারপর সে তাকে খাওয়াচ্ছে, আমিও খেলাম। যখন খাওয়া দাওয়া শেষ, আমরা যখন বাসায় ফিরতেছি,
তখন রিক্সার মধ্যে উনিও পাশে বসা ছিলেন, আমিও পাশে বসা ছিলেন। আমি জানি না আমার ভেতরে ভেতরও একটা ফ্রাস্ট্রেশন কাজ করলো, মানে ঠিক রাগ হইলো। রাগ হওয়ার পরে মানে সে আমার সাথে টোটালি কোনো কথা বলতেছে না, আমিও তার সাথে বলতেছি না, নীরব একটা রাগ। ঠিক আছে, আমি চাচ্ছি যে সে আমার সাথে একটু মুখ ফুটে কথাটা বলুক, আর বলুক যে সরি, ভুল হয়ে গেছে, আমি এই মেয়ের প্লেটে খাবার তুলে দিচ্ছি বা তোমাকে টাইম দিলাম না বা এটা কিছু, আমি এরকম একটা এক্সপেকটেশন করতেছি। সে সরি বলুক, অ্যাটলিস্ট সরিটা বলুক, আর কিছু না। সে পুরোই মুখের মধ্যে যেমন সেলাই করা থাকে ঠিক তেমন ভাবে বসে রয়েছে। আমি হাত থেকে সে মুহূর্তে তার অ্যাটেনশন নেওয়ার জন্য জাস্ট হাত থেকে ফুলের তোড়াগুলো ছুঁড়ে রাস্তায় ফেলে দিলাম রিক্সায় চলমান অবস্থায়। মানে একটা মানুষ তো রিয়াকশন করে, এই এটা করছো কেন? আমি চাচ্ছিলাম সে এটা বলুক, সে সেটাও বলে নাই। তুমি আমাকে ইনসাল্ট করছো এখানে ডেকে নিয়ে একটা ওয়াইফ হিসেবে, আমি এত বোকা গ্রাম থেকে উঠে আসি নাই যে তুমি আমার সাথে এরকম অ্যাটিটিউড করলা। এটা আমি বোঝানোর জন্য জাস্ট ছুঁড়ে ফেলে দিলাম ফুলগুলো, আমি কিচ্ছু বললাম না, সে আমাকে জিজ্ঞাসা করলো না। বাট হি হ্যাজ নো রিয়াকশন। একটা জিনিস আমরা বুঝতে পেরেছি খেয়ালি, সেটা হচ্ছে যে ডে ওয়ান, একদম প্রথম দিন থেকেই আপনাকে সে, আপনার কথা যদি সত্যি হয়ে থাকে, ভ্যালুলেস মনে করেছে তার লাইফে, এবং সে আপনাকে মান সম্মানের দিক থেকেও কোনো প্রকার তার প্রেস্টিজের জায়গাতে নেওয়ার জায়গাটাও মনে করেনি। মানে সে মনে করেছে যে আপনি তার, সহজ বাংলায় যদি বলি, আপনি তার যোগ্য নন, এবং সেই যোগ্য না হওয়ার জন্য সে সমস্ত জায়গায় আপনাকে যেভাবে মানে অপমান ঠিক বলবো না, মানে হিউমিলেট, এক্স্যাক্টলি, সো এটা করেছে। তো আপনার জায়গা থেকেও তো এটা অনেক আগেই বুঝে যাওয়া উচিত ছিল। সো আপনি কি ওই গল্পটা বলার পরে বা এরকম ঘটনা ঘটার পরে আপনি তাকে এই প্রশ্নটা করেছিলেন যে আমাদের ফিউচারটা কি হবে, বা তুমি তো আমাকে ইজি নিতে পারছো না, বা ওই মোমেন্টে নাকি সাহস করেননি? আসলে কিছুই কি তাকে বলেন নাই আপনি, নাকি বলছেন গো অন, দেখি সামনে কি হয়? সবসময় বললাম যে একটা আমাদের ফ্যামিলিতে এরকম ছিল, বিয়ে হয়েছে মানে একটা মেয়ের বিয়ে হয়েছে। আমার মা এখনো বলে যে তখনই একটা মেয়ে ঘর থেকে বের হবে যখন তার লাশ বের হবে। এটা কথার কথা, একটা মেয়ের নাকি একবারই বিয়ে হয়, একবারই স্বামী হয়, আর একবারই তার মৃত্যু হয়। যদি ধর্মকর্মই মানেন, আমি হ্যাঁ। মাফ করবেন আমি কথা বলার সাহস রাখছি, যদি ধর্মকর্মই মানেন তাহলে ধর্মের কোথাও তো ধরনের কথা বলা হয়নি। এটাই আমার আরো আসবো, মানে আমি আজ এখানে আসছি এই কথাটাই বলার জন্য। আমি আরো ডিটেলস আসি, এখনো শুরু হয় না, এখন তো শুধু আমার বিয়ে পর্যন্ত আগাইছে, এখনো আমার বাচ্চা হয় নাই, বা এখন আমার লাইফ আগায়নি। আমি বলতেছি সব বুঝবেন। জি প্লিজ। হ্যাঁ, তো এই হলো ঘটনা, বাস চলে আসলাম বাসায়। তখন আর সে আমার সাথে কোনো কথাই বলে না, আমি কাঁদতেছি। সে আমার কান্না, আমার হেমনে এখন হাসি পায় যে আমি এত একটা বোকা বউ ছিলাম। আমার যে লাইফের এতগুলো বছর কত কান্না করে বিছনার বালিশের জায়গাটা ভিজাইছি, এত বোকা কেন ছিলাম, কান্না করেছি। আমি চাইছি সে আমার কান্নার শুনে পেছন থেকে একটু হাত বাড়িয়ে বলুক যে কেন কাঁদতেছো বউ, তুমি কেন কাঁদতেছো। আমি এই শোনার জন্য কোটি রাত, আমার কাছে এখন মনে হয় এটা কোটি রাত আমি কাঁদছি, অক্লান্ত রাত আমি কাঁদছি। আমাদের সাথে এরপর থেকে আমাদের ভিতরে আর সে হাজব্যান্ড ওয়াইফের সেই সম্পর্কটা সেটা হইতো না, মানে একেবারে রেয়ার, আর নাই। মানে বলতে গেলে সারা মাসে আমাদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে সে রিলেশনশিপ ছিল না। আমি সারা রাত কাঁদতেছি, আমার খালি মনে হতো কি আমার কান্নার আওয়াজ সে পায় না। পরে উনি চলে গেছেন ঢাকায়, তারপরে উনি আবার আসছেন, এসে ঈদের সময় আমাকে নিয়ে গেলেন পরের বছরের ঈদ। আমি আসলাম, অনুষ্ঠান হবে বলছিল, অনুষ্ঠান হয় নাই। আমার হাজবেন্ড আমার বাবার সাথে কথা বললো, অনুষ্ঠান হতে যে টাকা পয়সা খরচ হবে, মেহমানরা আসবে, সেটা দরকার নেই, ওইটা আপনি আমাকে দিবেন, এভাবে খরচ করার দরকার নেই। আমার অনেক বড় রিলেটিভ আছে যারা হচ্ছে ঢাকা শহরে আছেন, অনেক বড় পোস্টে আছেন। তারা বললেন যে না, মেয়েকে গহনা বানিয়ে দাও, টাকাটা দিয়ে তাকে এভাবে দিও না, নগদ টাকার কোনো হিসাব থাকে না, এটা একসময় পরবর্তী দিকে এটা খারাপ হইতে পারে, এটা আপনারা গহনা দেন। তো আমার মা ছিল খুব জামাই ভক্ত। আমার মা বললো যে না, জামাই যখন চাচ্ছে যে সে একটা কিছু করবে, একটা ক্লিনিক দিবে, সো টাকাটা আমরা নগদেই দিই। তারপর আমার বাবা তাকে নগদে টাকা দিলেন, সে টাকাটা নিয়ে নিলেন। আর তারপরে আমার বাবা যেহেতু গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার ছিলেন, উনি তো রিটায়ার হওয়ার পরে টাকাটা তাকে এভাবে দেওয়া হয়েছে। ঠিক আছে, দিয়েছেন, ভালো কথা। উনি ওইটা নিয়ে চেম্বারও খুলছেন, সবকিছু হয়েছে। চেম্বার খোলার পরে মানে ফার্স্ট চেম্বার, তার এখনো অনেকগুলো চেম্বার, কিন্তু ফার্স্ট চেম্বার আমার বাবা টাকাতে হয়েছে। তো এভাবে চলতেছে। পরে হুট করে 3টা বছর এভাবে দেখতেই মানে 4-এ বিয়ে হইলো, দেখতে 6 চলে গেল, 7-এ আমি প্রেগনেন্ট। এখানে একটু বলি, আপনি তখন ঢাকাতে নাকি রাজশাহীতে? ঢাকাতে চলে তখন আসছি। ঢাকাতে এসে আলাদা হ্যাঁ, থাকছেন? আচ্ছা, আলাদা না, ওনার বাড়িতে? তাদের বাসাতেই থাকতেছি। আচ্ছা, তাদের বাসাতেই থাকছি ফ্যামিলির সঙ্গে। তো ওনার সঙ্গে যখন থাকতে থাকলাম, তো তারপরে হচ্ছে উনি চেম্বার দিলেন। হুট করে যখন প্রমাণ হইলো যে হ্যাঁ আমি প্রেগনেন্ট হয়ে গেছি, তারপরে ওনার মা সহজভাবে নিছেন, আর উনি এটা সহজভাবে নেন নাই। ঠিক আছে, আর এই জায়গাটা প্রেগনেন্সির ব্যাপারে এখানে বলি, উনি কিন্তু এর আগে রাজশাহীতে যখন আমি ছিলাম, আমি 2 প্রেগনেন্ট হয়ে গেছিলাম তার ভুলের কারণে। উনি 2বারই কিন্তু বাচ্চা নষ্ট করেছেন, এটা আমার মা বাবা আজও জানে না। জানি ফার্স্ট টাইম আপনি রেডিওতে বললেন। অন এয়ারে এসে বললাম, কারণ এখানে কোনো কিছু লুকানোর নেই। আর আমার লাইফটা খোলা বই, কোনো ইনভেস্টিগেশনের দরকার নেই, কারণ আমার সম্পর্কে তার ফ্যামিলি মেম্বাররা বলবে, আমি বলবো না আমার সম্পর্কে যারা আমাকে চেনে স্টিল।
তো তখন যখন আমি প্রেগনেন্ট হয়ে গেলাম তখন উনি বাচ্চা নেবেন না, বাচ্চা ফালাই দিবেন, এটাও ফালাই দিবেন। আমি ওর পা ধরে কাঁদতেছি আর বলতেছি যে দুইটা অলরেডি তুমি মারছো, তোমরা তো অনেক নামাজ কালাম পড়ো, প্লিজ এই বাচ্চাটারে মাইরো না, এর কোনো দোষ নাই, এটা নাও, আমার দরকার হলে বাবা পালবে, আমার বড় বোনের যেমন বাচ্চা হয়েছে পালতেছে এটাও পালবে। তো এই কথাটা আমার শাশুড়ি পাশের রুম থেকে শুনছে, দিয়ে আমার হাজব্যান্ডে ডেকে বলছে যে এটা কি হচ্ছে, তুই কি বাচ্চা ফেলে দিতে যাচ্ছিস, তোর বউ কি প্রেগনেন্ট? তখন আমার চাচি শাশুড়ি তাকে ফোন করে বলছে হ্যাঁ আপনি ছেলে বউ প্রেগনেন্ট, মিঠু এটা ফেলে দিতে যাচ্ছে। তারপরে আমার শাশুড়ি বললেন যে ঠিক আছে বাচ্চাটা ফেলো না, এটা গুনাহ, যা হয়েছে আগে হয়েছে, বাচ্চাটা নাও। এরপরে ডাক্তার আমার শাশুড়ির সামনে বসে থেকে তাকে বলি আমাকে কিছু ওষুধ দাও, তুমি একজন ডাক্তার মানুষ, ওষুধ দাও, আমার খারাপ লাগতেছে। সে কথা বলে না, মেঝের মধ্যে হেঁটে বেড়ায়। পরে সে আমাকে গ্লুকোজ খাওয়ায়, চিনি খাওয়ায়, এটা খাওয়ায় সেটা খাওয়ায়। আমি যখন ভালো হই তখন সে বলে যে চুপচাপ মুখ বন্ধ করে শুয়ে থাকবা। এই জন্য আমার এগুলো সহ্য করতে পারি না, এই জন্য আমি বলছিলাম যে প্রেগনেন্ট হয়ে না, বাচ্চা ফলাই দাও। এখন তোমাকে দেখবে কে? আমি দেখতে পারবো? আমি এখন সারা রাত জাগবো তোমার সাথে? তাহলে আমি অফিস কিভাবে করবো, আমি চেম্বার কিভাবে, রুগী দেখবো কিভাবে? আমি তো ভাবলাম সত্যি তো, এটা তো আমার অন্যায় হয়ে গেছে। তো ঠিক আছে, এইভাবে কাটলো 3টা মাস। যেই কাটছে 3 মাস কাটার পরে একটা দিনও মানে যাইতে দেয়নি। ঠিক 23 তারিখ আমাদের 3 মাস কাটছে। 23 তারিখের দিন সে নাইটের টিকিট কাটছে, আমার মনে আছে। নাইটের টিকিট কেটে আমাকে নিয়ে চলে আসছে এখানে। আসার পরে উনি ওনার কিছু ফ্রেন্ডকে বলে রাখছিলেন যে তোরা দেখা করতে আসিস আমার শ্বশুর বাড়িতে। তার ফ্রেন্ডরা আসছে, দেখা হয়েছে। তো দেখা হওয়ার পরে সে একটা রাতও কাটায় নাই। তো উনি ঢাকা আসার পরে আমাদের বাসায় আর কোনো দিন একটা রাত কাটান নাই, এত বিয়ের এত বছর পরে। আর মজার ব্যাপার, আজ পর্যন্ত আমি যদি অন্য কোনো ছেলেকে নিয়ে গিয়ে আমার বংশের মানুষের কাছে বা আত্মীয় স্বজনের কাছে গিয়ে বলি এটাই আমার বাচ্চার বাবা, তারা এটাই মানবে, কারণ সে কখনোই আমার আত্মীয় স্বজনের বাসায় যায় নাই, তাকে কেউ দেখে নাই। আচ্ছা আচ্ছা, এটা মজার ব্যাপার যে আমাদের কোনো ছবি ছিল না, একসাথে ছবি ছিল না। যেদিন ঢাকা থেকে আমাকে নিয়ে আসে তার আগে আমাকে মানে নমিনি বানানোর জন্য, তার কোনো ব্যাংকের কাজের জন্য নমিনি বানানোর জন্য একটা ছবি উঠাইতে হবে। তো যখন স্টুডিও নিয়েছিল তখন স্টুডিওর ছেলে বলছিল, তার পরিচিত ছিল, ভাবিকে একটু পেছন দিক দিয়ে হাতটা দিয়ে ধরেন, আমরা একটা ছবি উঠাই। সেই একটা ছবি স্টিল নেওয়া আমার কাছে আছে, এছাড়া আমাদের কোনো স্মৃতি ছবি নেই, দেখাইতে পারবো না। এই একটাই, ওয়ান অ্যান্ড অনলি, হ্যাঁ, লাস্ট অ্যান্ড ফাইনাল।